ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইহা কর্কট রোগের কারণ। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। নমস্কার, আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আজ আপনাদের জন্য রয়েছে হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্তমানিক সিরিজের আরও একটি গল্প, প্রভাত রক্তমাখা। আপনারা অনেকবার জয়ন্তমানিকের গল্প শুনতে চাইছেন, তাই আমরা এবার থেকে পরপর জয়ন্তমানিক সিরিজের গল্প আনব। শুনতে থাকুন আজকের গল্প, প্রভাত রক্তমাখা। প্রস্তাবটা আমাদের নয়। ডিটেকটিভ ইন্সপেক্টর সুন্দরবাবু সারা বছর গাধার খাটুনি খাটবার পর 1 মাস ছুটির এক হুকুমনামা হস্তগত করেছেন। তিনি এই দুর্লভ ছুটিটার সদ্ব্যবহার করতে চান। অতএব এসে প্রস্তাব দিলেন বা জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এই আমি যদি কলকাতার বাইরে দৌড় মেরে 1 মাস ধরে হাওয়া খাবার চেষ্টা করি, তাহলে তোমরাও কি আমার সঙ্গে যোগ দিতে পারবে? আমার আপত্তি নেই। জয়ন্তকে জিজ্ঞাসা করুন ওর কি মত। তা সুন্দরবাবুর মতো পেশাদার গোয়েন্দা যখন বায়ু ভক্ষণ করার জন্য প্রস্তুত, আমার মতো শৌখিন গোয়েন্দারাই বা অপ্রস্তুত হবে কেন মানিক? সুন্দরবাবু প্রীত হয়ে বললেন, তাহলে প্রস্তুত হও। আগামী পরশুই আমরা যাত্রা করব। হ্যাঁ, কিন্তু কোথায়? যেখানে যেখানে নাকি? পাগল না মাথা খারাপ? উড়িতে। তথাস্তু। পুরীর সমুদ্রের ধারে সুন্দরবাবুর এক বন্ধুর চমৎকার একখানা বাড়ি ছিল। আজ 7 দিন সেইখানে বাসা বেঁধে লবণাক্ত বায়ুভক্ষণ ও দিগন্ত ব্যাপ্ত নীলিমা দর্শন করছি। ঘরমুখ হয়েও বাঙালি অকবি ও সুকবিরা হাতের কাছে তাণ্ডবমত্ত মন্ত্রমুখর ও দিগন্ত ব্যাপ্ত সমুদ্রকে পেলেই উচ্ছ্বসিত প্রাণে ঝুড়ি ঝুড়ি পদ্য ও গদ্য লিখে ফেলেছেন। কাজেই আমি আর সেই পুরনো কাসুন্দি ঘাঁটব না। সেখানে আমাদের দৈনিক জীবনযাত্রাতেও তেমন কিছু নতুনত্ব ছিল না। সামান্য যেটুকু ছিল, এখানে তার অল্প স্বল্প নমুনা দেওয়া দরকার। রবীন্দ্রনাথের ভাষায় যখন রাত্রি এসে মিশতে চায় দিনের পারাপারে, জয়ন্ত তখনই সাজ পোশাক পরে নিয়ে বেরিয়ে পড়ত প্রাতকালীন ভ্রমণে। আমি তার স্বভাব জানতাম, কাজেই ডাকাডাকি করবার আগেই উঠে প্রস্তুত হয়ে থাকতাম। কিন্তু ভারী ঝামেলা পোয়াতে হতো সুন্দরবাবুকে নিয়ে। তাঁকে জাগ্রত করবার জন্যে কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গের মতো অসাধারণ আয়োজন করতে হতো। তার নাসারন্ধ্র দিয়ে উচ্চ রবে যে অদ্ভুত তন্দ্রাবন্দনার মন্ত্রধ্বনি নির্গত হতো অনর্গল, আমাদের তুচ্ছ ডাকাডাকি বা চেঁচামেচি তা কিছুমাত্র আমলে আনত না। ধাক্কা মারলে তিনি উহ, আহ প্রভৃতি শব্দ উচ্চারণ করে এপাশ থেকে ওপাশ ফিরে শুতেন, এবং তার বিরক্ত নাসিকা তখন আরও জোরে করতে থাকত তর্জন গর্জন। অবশেষে তার চ্যাটালো পৃষ্ঠদেশে সবলে মুষ্টাঘাত করলে তার নাসিকার সঙ্গীত সাধনা বন্ধ হতো বটে, কিন্তু তবু তিনি নিদ্রা দেবীর আঁচল ছাড়তে চাইতেন না। তখন আর কি, বাধ্য হয়েই প্রয়োগ করতে হতো অব্যর্থ ঘুমতারানিয়া ব্রহ্মাস্ত্র, অর্থাৎ 1 বা একাধিক ঘটি কনকনে ঠান্ডা জল। একদিন তিনি মহাক্রুদ্ধ হয়ে উত্তপ্ত বাক্য উদ্গার করতেন, বেরো তোমরা, দূর হও, চলে যাও, আমি বেড়াতে যাব না। রাত্রে এই অন্ধকারে উন্মত্ত ছাড়া কেউ হাওয়া খেতে যায় না। আরে রাত্রি নয় দাদা, এটা হচ্ছে উষাকাল। এই সময় সমুদ্রের ধারে গিয়ে হাওয়া খাওয়ার মানে দুধ থেকে শটটুকু তুলে নিয়ে টুক করে খেয়ে ফেলা। চলো হে মানিক, আজ আমরা 2 বন্ধুতেই দুধের স্বরের সঙ্গে তুলনীয় প্রাতঃসমীকরণ ভক্ষণ করিগে। দরকার নেই ওই বেতো গেতো ঘুমকাতুরে বুড়ো সুন্দরবাবুকে। কিন্তু তারপর আমরা 2 বন্ধু বাইরের দিকে পদচালনা করতে না করতেই সুন্দরবাবু শশব্যস্ত হয়ে ধর্মড়িয়ে উঠে বসতেন। বলে উঠতেন, দাঁড়াও বাবু, দাঁড়াও, অতটা মেজাজ না দেখালেও চলবে। নিজের হাতে যখন খাল কেটে কুমির এনেছি, তখন আর উপায় কি? হরি বাঁচি, তোমাদের সঙ্গে তো যেতেই হবে। তারপর বেড়াতে বেরোনো। সমুদ্র ধারে তখন আলো আঁধারির ফিনফিনে পর্দা ছিঁড়ে চোখ চালালেই আবছা আবছা খানিক দেখা যায়, এবং অনেকটাই দেখা যায় না। সে এক অভাবিত অদ্ভুত দৃশ্য। দিকচক্রপাল জুড়ে বিরাজ করছে যেন কোনো বিশ্বব্যাপী হিংস্র ক্ষুধার্ত ও মহাকায় দানব। সে যেন গোটা পৃথিবীটাই উদরস্থ করতে চায়, এবং কণ্ঠে তার শত শত বজ্রের গর্জনে বারংবার ফুটে ফুটে ওঠে কি এক অজানা নিষ্ঠুর বুভুক্ষার বিভৎস প্রলাপ। আতঙ্কে বুক কাঁপে, সর্বাঙ্গ শিউরে শিউরে ওঠে। সর্বোপরি আর একটা ব্যাপার অনুভব করা যায়, এই ধ্বনি প্রতিধ্বনির জগতে আর সব ছাড়িয়ে বেজে বেজে ওঠে যেন এক
মহা অমঙ্গলের ভয়াবহ মৌন সঙ্গী। অশ্রান্ত তরঙ্গের ছন্দে ছন্দে সে যেন সর্বদাই কানে কানে বলতে চায়, সর্বনাশ করব, সর্বনাশ করব, আমি তোমার সর্বনাশ করব। সুন্দরবাবু খুঁতখুত করেন, বলেন, তোমরা ভালো করে আলো ফুটবার আগে বেরিয়ে পড়ো কেন বলো দেখি? আমার একটু ভালো লাগে না, গা ছমছম করে, মনও ভয় যেন নেতিয়ে ভরে। এমনই কাণ্ড প্রায় প্রত্যহই আমাদের গা সওয়া হয়ে গিয়েছিল। তখন নীলসাগরে আলোর শতদল তার পাপড়িগুলি মেলিয়ে দিয়েছে, চারদিক ফর্সা হয়ে আসছে। সমুদ্র সৈকতের বালুকাপটের দিকে দৃষ্টিপাত করে জয়ন্ত বলল, দেখো মানিক, সমুদ্র তীরের বালুতটের দিকে তাকালেই দেখতে পাবে শত শত পদচিহ্নের কত বিচিত্র কাহিনী। শিশু, বালক, যুবা, প্রৌঢ় আর বৃদ্ধ, স্ত্রী পুরুষের পদচিহ্ন আর পদচিহ্ন তাদের আত্মকাহিনী রচনা করে চোখের সামনে যেন ছড়িয়ে রেখে গেছে। তাদের কেউ ছুটেছে, কেউ বা সাবধানে সন্তর্পণে পা ফেলেছে, কেউ লাফালাফি করেছে, কেউ আছাড় খেয়েছে, কেউ বা মনের আনন্দে বালির উপরে গড়াগড়ি দিয়েছে। আবার একাধিক ব্যক্তি করেছে পরস্পরের সঙ্গে মল্লযুদ্ধ। এইসব তো খুব সহজেই ধরা পড়ে, কিন্তু শ্রেষ্ঠ পদচিহ্ন বিশারদরা পায়ের ছাপ দেখে অনায়াসেই বলে দিতে পারেন যে কেউ রোগা নাকি মোটা, তার আন্দাজে বয়স কত, সে কেন দৌড়েছে বা দাঁড়িয়েছে কিংবা বসে পড়েছে, এমন আরো অনেক কথা। অস্ট্রেলিয়ায়, আমেরিকা আর আফ্রিকার বুনো আদিবাসীরা এই বিষয়ে আশ্চর্য দক্ষতা দেখিয়ে বিখ্যাত হয়েছে। নাগরিক, সভ্য ও শিক্ষিত গোয়েন্দারা বহুবার চেষ্টা করেও তাদের সমকক্ষ হতে পারেনি। এখনও অস্ট্রেলিয়ার অরণ্য প্রদেশে তাই পলাতক অপরাধীদের সন্ধান ও গ্রেপ্তার করবার জন্য নিয়মিত মাইনে দিয়ে সরকার থেকে সেসব পদচিহ্ন বিশারদ আদিবাসীদের নিযুক্ত করা হয়। গোয়েন্দার পেশা কিছুদিনের জন্য ভুলবো বলেই ছুটিতে পুরীর সমুদ্র তীরে ছুটে পালিয়ে এসেছে, কিন্তু এখানে এসেও কি তোমরা গোয়েন্দা আর অপরাধীদের নিয়ে সেই পুরনো কাসন্দি ঘেঁটে আমায় জ্বালিয়ে মারবে? এই জন্যই তো বলে থাক, দেখি স্বর্গে গিয়েও ধান ভান। থো করো বাবা, ওসব কথা থো করো। ভয় নেই সুন্দরবাবু, ভয় নেই। বন্ধুবর জয়ন্ত আজ অন্তত পদচিহ্ন নিয়ে কোনো মৌলিক গবেষণা করতে পারবে না। কেন পারবে না? সমুদ্র তীরে কোনো পদচিহ্ন নেই। কাল রাত্রে অত যে ঝড় বৃষ্টি হয়েছিল সে কথা ভুলে গেলেন নাকি? রাত 3টে, 3:30 আগে ঝড় জল থামেনি। সমুদ্র তীরে সমস্ত পায়ের দাগ নিশ্চয়ই ধুয়ে মুছে গেছে। বাঁচা গেল বাবা। কিন্তু সঙ্গে সঙ্গে জয়ন্ত খিলখিল করে হেসে উঠে বলল, মোটেই বাঁচলেন না সুন্দরবাবু। বালির উপর ওই দেখুন পদচিহ্ন। মানিক, তুমিও দেখো। তখন ভোরের কাঁচা আলো চিরমুখর তরঙ্গভঙ্গের উপর ঝলমল করছে। জয়ন্ত বলল, দেখছি আমাদেরও আগে অন্তত ভোর 5টার সময়ও লোকে সমুদ্র তীরে বেড়াতে আসে। আর একজন নয়, আরও একজনের পায়ের দাগ দেখা যাচ্ছে যে। প্রথম পদচিহ্নগুলো বালির উপরে গভীরভাবে বসে গিয়েছে। নিশ্চয়ই কোনো হৃষ্টপুষ্ট ভারী ওজনের লোকের পায়ের ছাপ। লক্ষ্য করে দেখো মানিক, দ্বিতীয় ব্যক্তির পদচিহ্ন কিন্তু অপেক্ষাকৃত অগভীর। দেখে মনে হয় সে রোগা আর মাথায় খাটো। আরও সন্দেহ হয় সে খুব আলতোভাবে পা ফেলে খুব সন্তর্পণে প্রথম ব্যক্তির পিছনে পেছনে অগ্রসর হয়েছে। পদচিহ্নগুলো ধরে তাড়াতাড়ি খানিকটা এগিয়ে গিয়ে জয়ন্ত আবার বলল, প্রশ্নের উত্তরটা পাওয়া গিয়েছে মানিক। প্রথম ব্যক্তি এই পর্যন্ত এসেই আর এগোতে পারেনি, ধরাস করে বালির উপরে আছাড় খেয়ে পড়েছে। ওই দেখুন সুন্দরবাবু, বালির উপরে একটা মানুষের দেহের ছাপ। সে আর উঠে দাঁড়ায়নি, কারণ তার আর কোনো পদচিহ্নই চোখে পড়ে না। কিন্তু দ্বিতীয় ব্যক্তির পদচিহ্নগুলো বরাবর সমুদ্রের দিকেই চলে গিয়েছে, আর সেই সঙ্গে বালির উপরে পড়েছে একটা মোটা ভারী দেহ টেনে নিয়ে যাওয়ার চিহ্ন। তাই তো, ব্যাপারটা দেখছি ক্রমেই অধিকতর চিত্তাকর্ষক হয়ে উঠছে। এতক্ষণ জয়ন্তের চক্ষু বালির উপরেই নিবদ্ধ ছিল। এইবারে সে সোজা হয়ে সমুদ্রের দিকে ফিরে দাঁড়ালো এবং সামনের দিকে তাকিয়ে দেখেই সচমকে বলে উঠল, দেখুন সুন্দরবাবু, দেখুন দেখুন, মানিক দেখো,
জলের কাছ বরাবর একটা মানুষের দেহ পড়ে আছে না? সুন্দরবাবু সেদিকে না তাকিয়ে নির্বিকারের মতো বললেন, বোধহয় কেউ আরাম করে বালির বিছানায় শুয়ে নিদ্রা সুখ উপভোগ করছে। জয়ন্ত মাথা নেড়ে বলল, বাড়িতে নিজের বিছানাতেও অমন অস্বাভাবিকভাবে হাত পা দুদিকে ছড়িয়ে কেউ শুয়ে থাকে না। তারপর দেখছেন ওর মাথা দিয়ে এখনো হু হু করে রাঙা রক্তের মতো কি যেন বেরিয়ে আসছে। আমি কিছুই দেখবো না, আমি কিছুই দেখতে চাই না। এই মামলা আমার ঘাড়ে চাপে না। এ হচ্ছে দোস্তুর মতো উড়িষ্যা। সত্যি ভাই জয়ন্ত, তুমি দয়া করে ফিরে চলো। উড়িয়া পুলিশ তাদের মামলা নিয়ে যত খুশি মাথা ঘামিয়ে মরুক। আমরা এখানে এসেছি খালি ছুটির আনন্দ উপভোগ করতে। তাছাড়া আমি আর কিছুই করবো না, তুমি মাথা ঘুরলেও না। কিন্তু জয়ন্ত তো আর পেশাদার পুলিশ নয়। তার মাথার টনক নড়েছে, জাগ্রত হয়েছে তার আগ্রহ ও কৌতূহল। সুন্দরবাবুর দিকে ভ্রুক্ষেপ না করে সে হনহনিয়ে এগিয়ে গেল ভূপতিত নরদেহের দিকে। আমিও এগিয়ে গেলুম। একটা মোটা সোটা লম্বা চওড়া দেহ পড়ে রয়েছে জলের ধার বরাবর বালির উপরে উপুর হয়ে, এবং তার মাথার পিছন দিকে একটা বড় ও ভয়াবহ ক্ষতচিহ্ন। মাথার অনেকখানি অংশ যেন উড়ে গিয়েছে এবং দরদর করে নির্গত হচ্ছে রক্তের ধারা। দেখলে বুক শিউরে ওঠে। জয়ন্ত নিজের মনেই বলে উঠল, বালির উপরে সন্তর্পণে পা ফেলে যে দ্বিতীয় ব্যক্তিটি আসছিল, চুপি চুপি এসে পেছন থেকে নিশ্চয়ই সে গুলি ছুড়েছে। তারপর প্রথম ব্যক্তির প্রাণহীন দেহ বালিতে পড়তেই সেটাকে টানতে টানতে সমুদ্রে বিসর্জন দেওয়ার জন্য নিয়ে আসছিল। কিন্তু হঠাৎ করেই এইখানে লাশ ফেলে গা ঢাকা দিয়েছে। কিন্তু কেন? তারপর বালির উপর পদচিহ্নগুলির দিকে তাকিয়ে ভালো করে লক্ষ্য করে আবার জয়ন্ত বলল, রহস্যটা যেন বুঝতে পারছি এবার। এখান থেকে ফিরতি পদচিহ্নগুলো হঠাৎ লাশটা ফেলে খানিকটা দৌড়ে গিয়েই আবার থেমে দাঁড়িয়ে পড়েছে। তারপর হনহন করে তাড়াতাড়ি এগিয়ে গিয়েছে বটে, কিন্তু দৌড়ায়নি আর। মানিক, পদচিহ্নগুলো ভালো করে লক্ষ্য করলে তুমিও সব বুঝতে পারবে। কিন্তু খুনি হঠাৎ লাশ ফেলে দৌড় মেরেছিল কেন? খুব সম্ভব অন্য কারোর সাড়া পেয়েছিল সে। জয়ন্ত, লাশের ভয়ানক ক্ষতচিহ্নটা তুমি ভালো করে দেখেছো কি? দেখেছি, অসাধারণ একটা ক্ষতচিহ্ন, আর তার মূলে রয়েছে কোনো অসাধারণ অস্ত্র। ভেবেছিল মুখ খুলবো না, কিন্তু তোমাদের এইসব ছেলে মানুষের কথা শুনে না মুখ না খুলে আর করি কি? তা আপনি মুখ খুলে কি বলতে চান? ও কাছ থেকে কেউ ছড়া ভরা বন্দুক ছুড়লেও এমনই ভয়ঙ্কর ক্ষত হওয়া অসম্ভব নয়। সম্ভব অসম্ভবের কথা ছেড়ে দিন, কিন্তু মনে রাখবেন কোন সময়ে খুনটা হয়েছে। রাত প্রায় 3:30 পর্যন্ত ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল। সেই সময় সমুদ্র তীরে কারোর উপস্থিতি সম্ভব নয়। লাশের জামা কাপড়ও শুকনো। পোশাক পরিচ্ছদ দেখে মনে হয় মৃত ভদ্রলোক নিশ্চয়ই প্রাতঃভ্রমণেই বেরিয়েছিলেন। ধরুন ওই ঘড়িতে তখন ভোর 5টা। কেননা লাশের ক্ষতস্থানের রক্ত এখনো বন্ধ হয়নি, অর্থাৎ খুন হয়েছে অল্প খানিকক্ষণ আগেই। ভোরবেলায় সমুদ্রের ধারে কিছু লোক চলাচল হতেই পারে। এই সময় একটা বন্দুক ঘাড়ে করে বাইরে বেরোবে কোনো অপরাধী এতটা নির্বোধ নয়। তাহলে তোমার মতে খুনি কোন অস্ত্র ব্যবহার করেছে? আমার তো মনে হয় রিভলভার। হতে পারে। হতে পারে কেন? তুমিও তাহলে নিশ্চিন্ত নও? আমি নিশ্চিত। মাথার অতখানি অংশ একেবারে উড়িয়ে দিতে পারে এমন শক্তিশালী রিভলভার আমি দেখেছি। তুমি দেখেছো? 357 ক্যালিবার ম্যাগনাম রিভলভারের নাম শুনেছেন আপনি? আমি এক সাহেবের কাছে দেখেছিলাম। তার চেয়ে শক্তিশালী রিভলভার পৃথিবীতে আর নেই। তার গুলি ছোটে প্রায় 2700 গজ পর্যন্ত। তার গুলি ইটের দেওয়ালও ভেদ করে দিতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এমন ভয়াবহ অস্ত্র এদেশি অপরাধীদের হাতে আসবে কেমন করে? তোমার ম্যাগনাম রিভলভারের প্রতাপ শুনেই আমার আক্কেল গুড়ুম হয়ে যাচ্ছে। আমি সুন্দরবাবুকে একটু খেপিয়ে দেওয়ার জন্য বললুম, আক্কেল গুরুমের কথা কি ভাবছেন দাদা? একবার টাক গুরুমের কথাটা ভাবুন দেখি। টাকগুরুম? টাকগুরুম আবার কি দ্রব্য? আরে টাক গুরুম কি দ্রব্য জানেন না? মনে করুন সেই ম্যাগনাম রিভলভারের একটা গুলি মহাশয়ের মাথা জোড়া ওই টাকের উপরে যদি ছিটকে এসে পড়ে, তাহলে ওই বিরাট টাকের সামান্য একটি টুকরো কি আর পারবে কারো দৃষ্টি আকর্ষণ করতে? বলেই আমি চট করে
পাশের দিকে ঝাঁপ খেলুম, কারণ সুন্দরবাবু হঠাৎ স্বগর্জনে মানিক! বলে চেঁচিয়ে এবং দুই হাতে দুই ঘুষি পাকিয়ে আমাকে আক্রমণ করতে উদ্যত হয়েছিলেন। জয়ন্ত হাত তুলে বললে, শান্ত হন সুন্দরবাবু, আমার অনুমান সত্য নাও হতে পারে। সুন্দরবাবু রাগে ফুলতে ফুলতে বললেন, চুলোই যাক তোমার অনুমান, তখন ওই হনুমান মানিকের মুখ নাড়া আমি আর সহ্য করব না, করতে পারবো না। ওই পাজির পাঝারা লক্ষ্মী ছেলেকে আমি খুন করে ফেলবো। হা ভগবান, চেষ্টা কি গোয়েন্দারা সুন্দরবাবু আসামি ধরা পেশা ছেড়ে দিয়ে নিজেই খুনি আসামি হবার চেষ্টা করবেন? আহা, চুপ করো মানিক, অসময়ে রসিকতা ভালো লাগে না। এখানে এখনই একটা নৃশংস নরহত্যা হয়ে গেছে, চোখের সামনে দেখা যাচ্ছে আসামির টাটকা পদচিহ্ন। অবহেলা বা দেরি করলে শত শত লোকের অসংখ্য পদচিহ্নের চাপে সমস্ত প্রমাণ অদৃশ্য হয়ে যাবে। তাড়াতাড়ি দেখা যাক আসামির পদচিহ্নগুলো কোন দিকে আর কত দূর পর্যন্ত গিয়েছে। বিস্তৃত বালুতটের তলার দিকে নীল সমুদ্রের ফেনিল লাফালাফি এবং উপর দিকে একটি সংকীর্ণ পথের রেখা। সেই পথের দিকে অগ্রসর হয়েছে পদচিহ্নগুলো, কিন্তু তার অনুসরণ করে চোখ তুলতেই দেখা গেল পথের উপরে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে তিনজন প্রায় নগ্ন জেলে, এদেশে যাদের বলে নুলিয়া। নুলিয়াদের কাছে গিয়ে জয়ন্ত বলল, তোমরা এখানে এমন ভয়ে ভয়ে দাঁড়িয়ে কেন? পুলিশের জন্য। পুলিশের জন্য? হ্যাঁ, এখানে একটা খুন হয়েছে। পুলিশে কোনো খবর দিয়েছো তোমরা? খবর দেওয়ার জন্য দুজনকে পাঠিয়ে দিয়েছি, তারপর আমরা এখানে অপেক্ষা করছি। লাশ দেখেছো? এখান থেকেই দেখা যাচ্ছে। ভয়ে আমরা লাশের কাছে যাইনি। আচ্ছা, কারোকে দেখেছো এখানে, মানে কোনো মানুষকে? হ্যাঁ হুজুর, একটি বাবুকে দেখেছি। মাথায় খাটো, রোগা? হ্যাঁ হ্যাঁ, ছোটোখাটো, রোগা চেহারা। গায়ের রং? গায়ের রং কালো। বয়স? তা তো বলতে পারি না, তবে বাবুর মুখটা ততটা বুড়োটে নয় বুঝলেন। তবে মাথার চুল আর গোঁপগুলো দেখলে মনে হয় বেশ বুড়ো হয়েছে। গোপ আর মাথার চুল পাকা বুঝি? হ্যাঁ, একেবারে পাকা। দাঁড়িনি? না বাবুজি। পোশাক? কালো রঙের পাঞ্জাবি আর একটা পাজামা। আচ্ছা, এইবারে তোমরা লাশটা কিভাবে এসে দেখলে সে কথাটা বলো তো। আগে আমরা পাঁচজন খুব ভোরবেলায় রোজই যেমন কাজে বেরোই, আজকেও তেমন বেরিয়েছিলুম বুঝলেন। তখন চারিদিক ভালো করে ফর্সা হয়নি, খানিক তফাতে নজর চলে না। আমরা কজন গলা ছেড়ে গান গাইতে গাইতে আসছিলুম। হঠাৎ যেন মনে হলো একটু দূরে একজন লোক ছুটতে ছুটতে এসে থমকে দাঁড়িয়ে পড়ল। তারপরেই দেখি সে তাড়াতাড়ি হন হন করে পা চালিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। জয়ন্ত বাধা দিয়ে বলল, না, একটু থামো, একটু থামো, একটা কথা জানতে চাই আমি। কি কথা বাপুজি? বন্দুকের শব্দ শুনেছ কেউ? না, শুনিনি তো। ভালো করে ভেবে দেখো। কিছুই শুনিনি সব। লোকটির হাতে বন্দুক টন্দুক কিছু দেখেছিলে? না। কিন্তু বন্দুকের শব্দ নিশ্চয়ই হয়েছিল। তাহলে হয়তো দূর থেকে আমরা শুনতে পাইনি। হুজুর, একটা কথা কেন ভুলে যাচ্ছেন? সমুদ্র যেমন গুরুম গুরুম করে সর্বদা এখানে কামান দাগছে, তাতে কোনো বন্দুকের শব্দ তার ভিতরে শোনা যাবে না বোধহয়। তা বটে। আচ্ছা, তারপর কি হলো বলো। হ্যাঁ, তারপরে এক ভদ্রলোক ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে আমাদের সামনে এসে দাঁড়ালেন। তারপরে হাঁপাতে হাঁপাতে বললেন, বাপরে, একটা লোক এখানে খুন হয়েছে। খুন? কোথায় খুন হয়েছে গো? কে খুন হয়েছে? কে খুন হয়েছে জানি না, কিন্তু তার লাশ ওইখানে পড়ে রয়েছে। উহ, সে কি দৃশ্য! তারপরে আমি ভালো করে দেখলুম, হ্যাঁ, একটা মানুষের দেহ বালির উপরে উপর হয়ে পড়ে রয়েছে বটে। ভদ্রলোক তখন বললেন, তোমাদের মধ্যে চারজন এখানে পুলিশ না আসা পর্যন্ত লাশ আগলে দাঁড়িয়ে রাখো, নইলে বিপদে পড়বে। আর একজন ছুটে গিয়ে থানায় খবর দাও। আমি বললুম, আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ ভাই, থানায় গিয়ে খবরটা আপনিই দিন না। বাবু, আমার এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সে আঁতকে উঠল, বলল, ও বাবা, যা দেখছি তাতেই আমার বুকের রক্ত জল হয়ে গেছে। তারপর আবার এখানে গিয়ে থানায় ছোটোছুটি আমার সহ্য হবে না। দেখছো না আমি কেমন হাঁপাচ্ছি? জয়ন্ত বাঁদিকে মুখ ফিরিয়ে বালুতটের দিকে তাকিয়ে বলল, দেখছি বাবুটি পথের উপরে ওঠেনি, বালির উপর দিয়েই হেঁটে গিয়েছে। আগে হ্যাঁ হুজুর, বোধহয় তার সামনের দিকের পথ জুড়ে আমরা দাঁড়িয়েছিলুম, তাই হয়তো।
আচ্ছা, তোমরা লক্ষ্য করে দেখেছো কি বাবুটির জামা কাপড়ে কোনো রক্তের দাগ ছিল কিনা? একে অল্প আলো বাবু, তাই বাবুটির জামা পায়জামার রং ছিল কালো। রক্তের দাগ থাকলেও সেটা সহজে ধরা পড়বে না। তবে আপনি যখন বললেন তখন মনে হচ্ছে বাবুটির জামার হাতার তলার দিকটা কেমন যেন ভিজে ভিজে ছিল, বুঝলেন? আমার দিকে ফিরে জয়ন্ত চুপি চুপি বলল, খুনি কিরকম চালাক লোক বুঝেছ? সে কালো রঙের পোশাক পরে এসেছিল, তার ফলে একসঙ্গে দুই উদ্দেশ্যই তার সিদ্ধ হয়েছে। প্রথম হলো আবছা আলো বা প্রায় অন্ধকারে কারোর চোখ সহজে তাকে আবিষ্কার করতে পারবে না। দ্বিতীয়ত, কালো জামায় রক্ত লাগলেও হঠাৎ করে কারো দৃষ্টি আকর্ষণ করবে না। জামা ভিজে হলেও হতে পারে সমুদ্র তীরের জলে ভিজে গেছে। সতর্ক হয়েও কিন্তু তবু সে কিছু কিছু বোকামি করে ফেলেছে। কিরকম? সব বলার সময় নেই। একটা বোকামি হচ্ছে এখানে এসে রাস্তার উপরে না উঠে বালির উপরে পায়ের দাগ এঁকে সে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে তার গন্তব্যস্থলটা ঠিক কোন দিকে। এসো, আমরা সেই বোকামির সুযোগটাই গ্রহণ করি না হয়। আনন্দে আচম্বিতে সুন্দরবাবু উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলেন, যাক বাবা, বাঁচা গেল। তার মানে? আর আমাদের পরের চরকায় তেল দিতে হবে না। পায়ের দাগ থেকে চোখ তুলে এবার জয়ন্ত ওষুধ হলো। আপনার এতটা বিকট আনন্দের কারণ কি সুন্দরবাবু? তারা এসে পড়েছে। তারা কারা? উড়িয়া পুলিশ বাহিনী। তাতে কি হয়েছে? আমরা তো আর তাদের কাছে বাধা দিচ্ছি না। এসো মানিক, আমরা নিজেদের কাজ করি। যেও না জয়ন্ত, যেও না। আমার সঙ্গে এতদিন ঘর করেও দেখছি পুলিশকে তোমরা আজও ভালো করে চেনোনি। এসব হাঙ্গামা একটু আগেই চুকিয়ে দিয়ে পালাতে যখন পারোনি, পুলিশ এখন আর তোমাদের অকুস্থল থেকে এক পা নড়তে দেবে না। তখন সমুদ্র তীরে বায়ুভক্ষক ও স্নানার্থীর দল বেড়ে উঠেছিল ধীরে ধীরে। সুন্দরবাবুর কথায় ভ্রুক্ষেপ না করে জয়ন্ত ও আমি চেষ্টা করলাম তাদের দলে মিশে যেতে। পথের উপর দিয়ে আসছিল 8-10 জন পুলিশের লোক, পিছনে পিছনে ভয়ে ভয়ে 2 জন নুলিয়া। জয়ন্তের সঙ্গে আমি কয়েক পা এগুতে না এগুতেই ইন্সপেক্টরের পোশাক পরা এক ব্যক্তি চড়া গলায় কড়া সুরে হুকুম দিল, দাঁড়াও, কোথায় যাচ্ছ? অগত্যা আমাদের গতি রুদ্ধ হলো। সুন্দরবাবুর দিকে তাকিয়ে দেখলুম তার মুখ বেশ প্রফুল্ল। ইন্সপেক্টর কর্কশ কণ্ঠে বলল, কে তোমরা? সুন্দরবাবু তাড়াতাড়ি ইন্সপেক্টরের দিকে এগিয়ে চাপা গলায় কী সব বলতে লাগলেন। বোধহয় নিজেরও আমাদের পরিচয় দিলেন, কারণ সঙ্গে সঙ্গে ইন্সপেক্টরের মৌখিক ভাবের বড় একটা পরিবর্তন হলো। তিনি 2 হাত তুলে সকলকে নমস্কার জানিয়ে বিনীতভাবে মোলায়েম স্বরে বললেন, এই মামলায় আপনাদের মতো লোকের সাহায্য পাবো, এই আমার সৌভাগ্য, পরম সৌভাগ্য। তারপর আপনারা কি কোনো বিশেষ সূত্র আবিষ্কার করতে পেরেছেন এই হত্যাকাণ্ডের? জয়ন্ত অল্প কথায় নিজের বক্তব্য প্রকাশ করল। যা বললেন তা তো ভয়ানক কথা। দাঁড়ান, আগে সচক্ষে লাশটা দেখি। তারও আগে আরেকটা কাজ করলে ভালো হয়। ক্রমেই ভিড় জমতে শুরু করেছে। পায়ের দাগগুলো রক্ষা করতে না পারলে সব কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক বলেছেন, দাঁড়ান, আগে আমি সেই ব্যবস্থাই করি। ফিরে এসে ইন্সপেক্টর বললেন, এইবারে চলুন, লাশটাকে পরীক্ষা করা যাক। হ্যাঁ, ভালো কথা। আপনারা কেউ লাশটাকে নিয়ে ঘাঁটাঘাঁটি করেননি তো? মশাই, ভেবেছেন কি আমরা কলকাতা পুলিশের লোক কি নিরেট বোকা? আমরা কি জানি না এ হচ্ছে আপনাদের মামলা? লাশ ছোঁয়ার অধিকার আমাদের নেই? ক্ষমা করবেন, আসলে একেবারেই ভুলে গিয়েছিলাম। তারপর লাশের ক্ষতস্থান দেখেই তার চক্ষু স্থির। প্রায় 1 মিনিট বোবার মতো দাঁড়িয়ে থেকে বিস্ফারিত চক্ষে তিনি বললেন, ভয়ানক, এই যে মারাত্মক ভয়ানক। কেউ কি ভদ্রলোকের মাথা লক্ষ্য করে কামান ছুঁড়েছিল? রিভলভার। বলেন কি মশাই, এমন রিভলভার আছে নাকি যা মানুষের মাথাটা প্রায় উড়িয়ে দিতে পারে? আছে, 357 ক্যালিবার ম্যাগনাম রিভলভার। পৃথিবীতে ওর চেয়ে বেশি শক্তিশালী রিভলভার আর নেই। গুলি ছোটে প্রায় 2700 গজ পর্যন্ত। এটা দেওয়ালও ভেদ করে দিতে পারে। বাবা, ওরকম রিভলভার তো আমি কখনো চোখেই দেখিনি। এতক্ষণ পরে লাশটাকে উল্টে দেওয়া হলো। সুন্দরবাবু তার মুখ দেখেই সচমকে বলে উঠলেন, ইনি যে আমার চিনালো। আপনি কি একে চেনেন? কে ইনি? মহেন্দ্রনাথ রায়চৌধুরী, পাকিস্তানের জমিদার, এখন কলকাতায় স্থায়ী বাসিন্দা। আমাদের মতন এখানে হাওয়া খেতে এসেছেন। তাহলে ঠিকানাটা বলুন, আমাদের খবর দিতে হবে।
এর পরিবারে কে কে আছেন জানেন? কেউ নেই, বিয়ে করেননি, ভাই বোন কেউ নেই। একমাত্র বোন পরলোকে। বোনের এক ছেলে আছে, কিন্তু সে কোথায় কেউ তা জানে না। কেন? এই মহেন্দ্রবাবুর অবর্তমানে সম্পত্তি লাভ করবে বটে, কিন্তু মাতাল, বখাটে আর জুয়াড়ি বলে অনেকদিন আগেই মহেন্দ্রবাবু তাকে বিদায় করে দিয়েছেন। তাকে আপনি দেখেছেন? না। তার নাম শুনেছেন? হ্যাঁ, মোহিতলাল। তার বয়স কত হবে বলতে পারেন? নাজি 30-35। তাহলে তো প্রায় যুবক। তাছাড়া আর কি? বুঝেছি ভাইয়া, তুমি তার বয়স জানতে চাইছো কেন? বুড়ো হলে তুমি তার উপরে সন্দেহ করতে পার, কিন্তু সে বুড়ো নয়। তাকে সন্দেহ করবার কোনো উপায়ই নেই তোমার। নেই নাকি? না, আমার মতে টাকার লোভে কেউ এই খুন করেছে। মহেন্দ্রবাবুর হাতের আঙুলে দুটো আংটি ছিল, একটা হীরার আর একটা পান্নার। আমার হাতে ছিল সোনার দামি কবজি ঘড়ি, পাঞ্জাবির বুকে ছিল মুক্তা বসানো সোনার বোতাম। সে সমস্তই লোপাট হয়েছে দেখেছি। মানিব্যাগটা বালির উপরে পড়ে আছে বটে, কিন্তু ভিতরে একটা আদলাও নেই। এসব গিয়ে ঢুকেছে হত্যাকারীর পকেটে। হ্যাঁ মশাই, স্পষ্টই বোঝা যাচ্ছে যে টাকার লোভেই কেউ এই দুষ্কর্মটি করে এখান থেকে চটপট পিঠ টান দিয়েছে। সকলের মতেই আমার মত। এই খুনের কারণ অর্থলোভ। তা এখন কি করা উচিত? এখন খুনিকে খুঁজতে হবে আর কি। তা সেই মহৎ উদ্দেশ্য নিয়ে কোন দিকে যাত্রা করবেন? আপাতত ওই মহেন্দ্রবাবুর বাসার দিকে। আমার মতে সর্বপ্রথমে অপরাধীর পায়ের ছাঁচ তুলে রাখা উচিত। আহা, সে তো রাখবই, আপনি না বললেও রাখবো। ও তো রুটিন বাঁধা কাজ। দেখুন, সমুদ্রের বালির উপরে যারা খুন বা রাহাজানি করে তারা হচ্ছে একান্তই নির্বোধ। বালির পর তাদের সমস্ত গতিবিধির নিখুঁত নকশা তুলে রাখে। হয়তো অপরাধী এরকম বোকামি করতো না, সময় থাকলে পদচিহ্ন বিলুপ্ত করে দিয়েই যেত। হঠাৎ ঘটনাস্থলে নুলিয়াদের আবির্ভাবে সে চটপট চম্পট দিতে বাধ্য হয়েছে। তার পদচিহ্ন এখান থেকে বাঁ দিকে গিয়েছে। আসুন, আমরা আগে সেই চিহ্ন অনুসরণ করে যতটা সম্ভব হয় এগিয়ে যাই, কারণ পরে এই সুযোগ আর পাওয়া যাবে না। ঠিক কথা। এই জায়গা হচ্ছে শাস্তার্থী ও স্থানার্থীদের তীর্থক্ষেত্র। হাজার হাজার লোক এখানে আনাগোনা করে। আধ ঘন্টার মধ্যে সমস্ত সমুদ্র তীরে জনাকীর্ণ হয়ে যাবে। তখন তাদের ঠেকিয়ে রাখা অসম্ভব। তখনও প্রথম উষার ঘোর ঘোর ভাবটা চারিদিকে ছড়িয়ে আছে ফিনফিনে চাদরের মতো। দূরের দিকে তাকাতে গেলেই দৃষ্টি যেন হোঁচট খেতে চায়। অনতি দূরেও ভালো করে নজর চলে না। বালুকা তটের উপরেই আমাদের চেয়ে খানিক তফাতে একটা লোক পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়েছিল। সে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশের গতিবিধি লক্ষ্য করছিল, এটা বুঝতে কষ্ট হয় না। একটা নুলিয়া হঠাৎ বলে উঠল, বাবু ওই দেখুন। কি দেখবো? ওই যে ভদ্রলোককে। হ্যাঁ দেখছি। তা কে উনি? যে ভদ্রলোক আমাদের থানায় খবর দিতে বলে গেলেন, তার পরনে ওই রকম জামা আর পায়জামা ছিল বাবু। ও ঠিক ওই রকম। ইন্সপেক্টর আচম্বিতে জাগ্রত হয়ে সঙ্গে সঙ্গে তীব্র দৃষ্টিচালনা করলেন। তারপর দেখতে দেখতেই বললেন, ওর জামার পাজামা রঙিন বটে, কিন্তু কালো কি অন্য কোনো গাঢ় রং এখান থেকে না ঠিক স্পষ্ট বোঝা যাচ্ছে না। লোকটা মাথায় গান্ধী টুপির মতন একটা সাদা টুপি পরে আছে, কিন্তু টুপির তলায় আছে পাকা কি কাঁচা চুল তাও আন্দাজ করবার জোন। মুখ তো এত দূর থেকে দেখবার উপায়, কিন্তু হাবভাব থেকে লোকটাকে সন্দেহজনক বলেই বোধ হচ্ছে। কোনো মামলা শেষ না হওয়া পর্যন্ত পুলিশের চোখে সকলেই সন্দেহজনক। ঠিক কথা। একদিন তবে লোকটাকে আসতে বলুন এগিয়ে। ইন্সপেক্টর কণ্ঠস্বর যথাসম্ভব ভারী কি করে তুলে হাঁক দিলেন, এই যে, কে তুমি আর কি দেখছো? এদিকে এসো দেখেনি। লোকটা তটস্থ হয়ে উঠল সেই ডাকে। তারপর শুনতে পায়নি এই রকম অন্যমনস্ক ভাব দেখিয়ে সুরসুর করে অন্যদিকে চলে যেতে লাগলো। ইন্সপেক্টর ব্যস্তভাবে বললেন, আরে আরে আরে, আবার সরে পড়তে চাই যে। এই সেবাই, এই জলদি, ওই আসামি ভাগতা হ্যায়, পাকড়ো 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 জলদি। দুজন পাহারাওয়ালা তৎক্ষণাৎ দৌড় মেরে লোকটাকে ধরতে গেল, কিন্তু সে মোটেই ধরা দিতে রাজি নয়। সেও দৌড় মারল তৎক্ষণাৎ। পাহারাওয়ালাদেরও গতি দ্রুত হয়ে উঠল অধিকতর। পলাতক পদচালনা করলে প্রাণপণে। তারপর ধাবমান লোকগুলো ক্রমেই অস্পষ্ট হয়ে সূর্যকরহীন উষাকালের ক্ষীণ আলোর আমেজ মাখা ছায়ালোকের মধ্যে হারিয়ে গেল।
সুন্দরবাবু উত্তেজিতভাবে ইন্সপেক্টরকে বারবার বলতে লাগলেন, সন্দেহজনক, খুবই সন্দেহজনক। ও বেটা খুনে না হয়ে যায় না। সন্দেহজনক তো বটেই, নইলে ওভাবে পালাবে কেন? জয়ন্ত নির্লিপ্তের মতন শীষ দিয়ে ধরল ভৈরবী রাগিনী এবং আমি দিতে লাগলুম তার তালে তালে তুল। সুন্দরবাবুর বিশ্বাস হলো জয়ন্ত আমি তাকে ব্যঙ্গ করছি। অভিমানে ফুলতে ফুলতে তিনি বললেন, এই ডামাডোল এখন কি শীষ আর তুড়ি দেওয়ার সময়? কিন্তু সুন্দরবাবুর এই গুরুতর অভিযোগ জয়ন্ত আমার কর্ণবিবরে প্রবেশ করবার পথ পেল না। সুর সাধনায় আমরা তখন মেতে উঠেছি। ইন্সপেক্টর হঠাৎ আহ্লাদে উচ্ছ্বসিত হয়ে বলে উঠলেন, ধরা পড়েছে, ধরা পড়েছে! ওই তো, ওই তোরা ফিরে আসছে আসামিকে নিয়ে। দেখা গেল দুই পাহারাওয়ালা টেনে হিঁচড়ে নিয়ে আসছে জনৈক আসতে অনিচ্ছুক ব্যক্তিকে। দেখতে দেখতে তারা কাছে এসে পড়ল। সুন্দরবাবু আমতা আমতা করে বললেন, কিন্তু আসামির গান দুটুবির তলায় দেখা যাচ্ছে চুলছে কালো, আরে ঠোঁটের উপরে গোফের নামমাত্র চিহ্নও নেই। আর এর জামা বা পাজামারও রঙও কালো না, সবুজ। দেখ, কিছুই তো মিলছে না। বন্দি ততক্ষণে আমাদের সামনে এসে হাজির। জয়ন্তের শীষ এবং আমার তুড়ি থামল। ইন্সপেক্টর বললেন, এই কে তুমি? আর ওখানে দাঁড়িয়ে কি করছিলে বলো তো? আগে সমুদ্রের ধারে বেড়াতে এসে পুলিশ দেখে থমকে দাঁড়িয়ে পড়েছিল। তা পালাচ্ছিলে কেন? খামোকা পুলিশ ধরতে এলে ভয়ে কে না পালায়। নুলিয়ারা এসে একসঙ্গে মত প্রকাশ করলে বন্দিকে এর আগে তারা চোখেও দেখেনি। বালির উপরকার পদচিহ্নের সঙ্গে বন্দির পদচিহ্নও মিলল না, না মাপে না ছাপের বিশেষত্বে। সুন্দরবাবু বললেন, ইন্সপেক্টর মাথা চুলকোতে লাগলেন। তাসের প্রাসাদ ভেঙে পড়ল। এইবারে আসুন, পদচিহ্নের অনুসরণ করা যাক। পদচিহ্নের সারি ধরে সকলে অগ্রসর হলাম। এখানে একটা নরহত্যা হয়েছে। এর মধ্যেই সেই কথা কেমন করে দিকে দিকে রাষ্ট্র হয়ে গিয়েছিল। ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহ স্বচক্ষে দেখবার জন্যে জনসাধারণের, বিশেষত অশিক্ষিত লোকের মনে একটা বিকৃত ও অভব্য কৌতূহল জাগ্রত হয়। তাই চারিদিক থেকে শত শত লোক ব্যগ্রভাবে কাতারে কাতারে ছুটে আসছে। তাদের এড়িয়ে সবাই সেখানে এসে থামল। পদচিহ্নের সারি শেষ হয়েছে সেখানে। তারপর আসামি পথের উপরে গিয়ে দাঁড়িয়েছে। আর কোনো পদচিহ্নের সাহায্য পাবার উপায় নেই। পথের ঠিক ওপাশ একখানা বাড়ি রয়েছে, তার উপরে সাইনবোর্ডে লেখা পুরুষোত্তম পান্থনিবাস। এখন আমরা কি করব? ওই দিক বিদিকে পদচালনা? ইন্সপেক্টরের ঠাট্টা সুরটা আমল না দিয়ে জয়ন্ত গম্ভীর মুখে বলল, এখানে দুটো সম্ভাবনা থাকতে পারে। যথা? এক, অপরাধী রাস্তায় উঠে বাঁ দিকে অর্থাৎ স্বর্গদ্বারের দিকে অগ্রসর হয়েছে। আর আরও একটা সম্ভাবনা আছে, এতখানি পথ বালির উপর দিয়ে হেঁটে পার হয়ে সে হঠাৎ এইখানেই রাস্তায় উঠল কেন? এর উত্তর দিতে পারে অপরাধী। কিন্তু কিছুটা হলে আমরাও অন্তত অনুমান করতে পারি, হয়তো সে ওই সামনের পুরুষোত্তম পান্থনিবাসেই এসে উঠেছে। হয়তো তার বাসা ওইখানেই। খুব সহজেই এ সমস্যার সমাধান হতে পারে। হ্যাঁ, খুব সহজেই। আসুন, আমরা পান্থনিবাসে প্রবেশ করি। পাছে পুলিশ দেখে পান্থনিবাসের লোকেরা প্রথমেই ভরকে যায়, সেই জন্য সর্বাগ্রে সেখানে গিয়ে দাঁড়ালুম জয়ন্ত আর আমি। তারপর জয়ন্ত এগিয়ে গিয়ে ডাক দিল, পান্থনিবাসের মালিক কোথায়? একজন ভুঁড়িওয়ালা আধা বয়সী লোক উঠানের প্রান্তে উবু হয়ে বসে দাঁতের উপরে দাঁতন কাঠি ঘষছিল। থুতু ফেলে মুখ তুলে সে শুধোলে, আমি হচ্ছি মালিক। তা মশাইদের কি দরকার? বাইরে আসুন বলছি। হোটেলের নতুন অতিথি ভেবে এসে হাসতে হাসতে বাইরে এসে দাঁড়ালো এবং পর মুহূর্তে দলবদ্ধ পুলিশ দেখে তার মুখের হাসি মুখেই শুকিয়ে গেল। সচমকে বলল, ব্যাপার কি? পুলিশ কেন? আপনার কোনো ভয় নেই, যা জিজ্ঞাসা করছি তার সঠিক জবাব দিন। কি জানতে চান বলুন? তা সকালে আপনার ঘুম কখন ভেঙেছে? ভোর 5টার অনেক আগেই আমি বিছানা ছেড়ে উঠে পড়ি। আমি হোটেলের মালিক, আমার অনেক কাজ। বেশ, 5টার আগেই যদি কেউ আপনার এই পান্থনিবাস থেকে আজকে বাইরে বেড়াতে গিয়ে থাকে,
তাহলে তাকে আপনি নিশ্চয়ই দেখেছেন। নিশ্চয়ই, 5টার আগে আজ বেড়াতে গিয়েছিলেন কেবল একজন, হ্যাঁ, তার নাম? আনন্দবাবু। তা তিনি কি এখানকার স্থায়ী বাসিন্দা? না মশাই, স্থায়ী বাসিন্দা এখানে কেউ নেই। আনন্দবাবু 3 দিন আগে এসেছেন, ঘর ভাড়া দিয়েছেন মাত্র 1 সপ্তাহের জন্য। আচ্ছা, তিনি কি বুড়ো মানুষ? তার মুখ তেমন বুড়িয়ে না গেলেও মাথার চুল আর গোঁফ বেশ পাকা। যখন তখন গোঁফ আর মাথার চুল দেখিয়ে তিনি নিজেই যখন নিজেকে বুড়ো হাবড়া বললেন, তখন আমরাও তাকে বুড়ো বলতে পারি নিশ্চয়ই। তাই নাকি? তাই নাকি? তা মালিক মশাই, আনন্দবাবু লোকটি কি রোগা শোকা আর মাথায় ছোটখাটো? আগে হ্যাঁ, গায়ের রং কালো? ঠিক মিলে যাচ্ছে। আজ তিনি কালো পাঞ্জাবি আর পায়জামা পরেছিলেন। কি আশ্চর্য, সবই যদি জানেন তো আমাকে আর জিজ্ঞাসা করছেন কেন? তিনি কি বেরিয়ে ফিরে এসেছেন? এই একটু আগে এসে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করলেন। আচ্ছা, তার ঘর কোন দিকে? এই যে বাইরে থেকেই দেখা যায়, ওই দোতলায় ওই কোণের ঘরখানা। চুপি চুপি আমাদেরকে উপরে নিয়ে চলুন। আমরা তাকে ডাকবো না, আপনি ডাকবেন। জয়ন্ত ও পুলিশের লোকজনদের সঙ্গে আমিও যতটা সম্ভব নিঃশব্দে পান্থনিবাসের মধ্যে প্রবেশ করলুম। কিন্তু সুন্দরবাবু সেইখানেই গ্যাঁট হয়ে দাঁড়িয়ে রইলেন। আমি জানতুম তিনি আসবেন না, তবু মুখ টিপে হেসে বললুম, আরে আপনি হচ্ছেন নৈবেদ্যের উপর চূড়ো সন্দেশের মতন, আপনি আসবেন না দাদা? মানিক, তোমার পোড়ার মুখে হাসি দেখলে না গা চলে যায়। পরের ধান্দা নিয়ে কে মাথা কামায়? হ্যাঁ, যাবো না, আমি যাবো না। আমি আর কিছু বললুম না, তবে এটুকু বুঝে নিলুম সুন্দরবাবুর মগজে তখন গজগজ করছে ম্যাগনাম রিভলভারের দেওয়ালভেদী প্রচণ্ড গুলি। সবাই একসঙ্গে টিপে টিপে পা ফেলে দোতলার বারান্দায় গিয়ে উঠলুম। তারপর একটা বন্ধদার ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। দরজার একপাশে আমি আর জয়ন্ত, আর একপাশে উৎকল পুলিশের 4 জন লোক, মাঝখানে পান্থনিবাসের মালিক। জয়ন্তের ইঙ্গিতে ইন্সপেক্টর রিভলভার বার করে প্রস্তুত হয়ে রইলেন। বিস্ফারিত চক্ষে এইসব অভাবিত আয়োজন দেখে মালিক ভীতিকম্পিত কণ্ঠে ডাকলেন, আনন্দবাবু। সাড়া নেই। মালিক আবার ডাকলেন, আনন্দবাবু, আমি পান্থনিবাসের কর্তা কথা বলছি। উত্তরে একটি টু শব্দও শোনা গেল না। জয়ন্ত সন্দিগ্ধভাবে তখন এগিয়ে ঠেলা মারতেই দরজাটা খুলে গেল। মালিক ঘরের ভিতরে উঁকি মেরে বিস্মিত স্বরে বললে, আরে, এই ঘরের ভেতরে তো জনপ্রাণী নেই। আনন্দবাবুকে তো আমি এ বাড়ির বাইরে যেতে দেখিনি। কেউ বাইরে যাবে কি করে? সদর দরজা তো আগলে ছিলুম আমরা। বাড়ির পিছনে যে খিড়কির দরজা একটা আছে। ব্যাস, তবেই হয়েছে, আর কিছু বলতে হবে না। আপনি যখন বাইরে গিয়ে কথা বলছিলেন সেই অবসরে আনন্দ টেনে চম্পট দিয়েছে। অপরাধীকে হাতের কাছে পেয়েও হারালুম। কপাল দেখছি নিতান্তই খারাপ। যাকে কি আর করা যাবে, তবে একবার ঘরের ভিতরে ঢুকে খানা তল্লাশ করা দরকার। কি খানা তল্লাশ করবেন? আনন্দবাবু সঙ্গে এনেছিলেন তো একটা ছোট সুটকেস, তার জন্য মুটের দরকারও হয় না। আনন্দবাবু যখন নেই, সুটকেসটা কি আর আছে? মালিক ভুল বলেননি, ঘরের ভিতরে কিছুই পাওয়া গেল না। ভয় নেই ইন্সপেক্টর মশাই, হাল ছাড়বেন না। খুব অল্প সময়ের মধ্যে আমরা খুব বেশি অগ্রসর হয়েছি। অপরাধের প্রায় সঙ্গে সঙ্গেই আমরা তদন্ত শুরু করেছি বলেই এই হোটেল পর্যন্ত আসাটা সম্ভব হয়েছে। এখানে আমাদের হাত এড়ালেও অপরাধী যে এখনো পুরী ধামেই অবস্থান করছে সেই বিষয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু এই পুরী তার কাছে এখন শত্রু পুরী হয়ে উঠেছে। প্রথম সুযোগেই সে যে শ্রী শ্রী জগন্নাথ দেবের আশ্রয় ত্যাগ করবেন সেটাও নিশ্চয়ই করেই ধরে নিতে পারেন। কিন্তু কোথায় সে পালাবে? কোথা দিয়েই বা পালাবে? পুরী হচ্ছে রেলপথের শেষ স্টেশন। আমার লোকজনরা এক্ষুনি স্টেশন গিয়ে ঘাঁটি আগলে শিকারি বাঘের মতন ওত পেতে বসে থাকবে। সকলেই তার চেহারার বর্ণনা জানে তো? আমি বলে দেব, মাথায় খাটো, রোগা, রং কালো, গোঁফ আর মাথার চুল পাকা। জয়ন্ত বাধা দিয়ে বলল, গোঁফ আর মাথার চুল কিন্তু পাকা নাও হতে পারে। না মশাই, পাকাই বটে। পাকা নাও হতে পারে, না হতেও পারে। আপনি যদি বলেন আনন্দবাবু পাকা পরচুলা ধারণ করেছিলেন, তাহলে আমি আপত্তি করব।
দিনের বেলায় পরচুল পরে কেউ আমার চোখে ফাঁক দিয়েছে এ আমি মানতে পারবো না। না, অপরাধী পরচুল ধারণ করেনি। আমি বিস্মিত স্বরে জিজ্ঞাসা করলাম, জয়ন্ত, তোমার কথার অর্থ কি? যথাসময়ে শুনতে পাবে। এখন নিচের দিকে চলো। আগে সুন্দরবাবুকে জানিয়ে দেওয়া দরকার আজ আর ম্যাগনাম রিভলভার গর্জন করবে না। তারপর একবার বাড়ির খিড়কির দিকেও চোখ বুলিয়ে নেওয়া দরকার। আমরা সকলে খিড়কির দিকে অগ্রসর হলুম। সুন্দরবাবু আমাদের দিকে ফিরেও তাকালেন না, যেন আমাদের অস্তিত্ব পর্যন্ত তিনি বিভাগ ভুলে গিয়েছেন। আমি ঠাট্টা করবার ফাঁক পেলে ছেড়ে কথা কই না। সুন্দরবাবুর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললুম, বলি, ও মশাই, আপনি কি প্রস্তুরীভূত হয়ে গিয়েছেন? আরে দেখতে পাচ্ছেন না আমরা ওদিকে যাচ্ছি? তোমরা চুল হয়ে গেলেও আমার মাথা ব্যথা হওয়ার কারণ নেই। কিন্তু আমরা চলে গেলে যদি ম্যাগনাম রিভলভার এখানে এসে আবির্ভূত হয় তখন? এলেও আমাকে দেখতে পাবে না। কেন? আপনি কি অদৃশ্য মানুষ? আমি আর এখানে সঙ্গের মতন দাঁড়িয়ে থাকতে রাজি। আমার পা টনটন করছে, এই আমি গেলুম। মনে হয় তোমরা ঘরের খেয়ে পরের মস্তানি। তখন পুরীর সাগর কোলাহলের সঙ্গে পূর্ণ মাত্রায় জাগ্রত হয়েছে জনতা সাগরের প্রচণ্ড কোলাহল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ ধ্বনি শোনা যাচ্ছে দিকে দিকে। তীর্থযাত্রীরা নেমেছে সাগর স্নানে এবং অনেকেরই দুর্দশা সীমানে, বিশেষত স্ত্রীলোকদের। বিষম বেগে ভীমনাদি ফেনানিত উচ্ছ্বসিত তরঙ্গমালা বারে বারে তেড়ে আসছে এবং অনেক স্নানার্থীকে তুচ্ছ নগণ্য পদার্থের মতন উল্টে পাল্টে আছাড় মারছে বালুকা তটের উপরে। সূর্যকিরণ তখন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে পরিপূর্ণ গৌরবে। পান্থনিবাসের পিছন দিকে একটা সরু গলি। আচ্ছা, এই গলির দুটো মুখ কোথায় গিয়ে শেষ হয়েছে? গলির উত্তরে আছে আর একটা এর চেয়েও চওড়া গলি, আর দক্ষিণে আছে পুরীর প্রধান রাজপথ বড় ডান্ডি। দুটো রাস্তারই একদিকে আছে জগন্নাথ দেবের মন্দির আর একদিকে সমুদ্র। আসামি পুলিশের ভয়ে নিশ্চয়ই সমুদ্রের দিকে আসবে না, তার গতি জগন্নাথের মন্দিরের দিকেই। কিন্তু কোথায়? এখানে যে কোনো ব্যক্তি যে কোনো পাণ্ডার বাড়ি যখন খুশি আশ্রয় নিতে পারে। তীর্থক্ষেত্রের এ এক মস্ত সুবিধা। বেশ খানিকটা দূর থেকে একটা লোক একটা বাড়ির পাশ থেকে উঁকি ঝুঁকি মেরে আমাদের গতিবিধি লক্ষ্য করছে বলে মনে হচ্ছে। ওই যা, মুখখানা স্যাট করে সরে গেল। অত্যন্ত সন্দেহজনক, একবার দেখে আসি। পুলিশের হাতে ধরা দেওয়ার জন্য কোনো আসামি কোনোদিন অপেক্ষা করে না, আর ব্যাপারটা সন্দেহজনক না হওয়াই সম্ভব। পাড়ায় পুলিশ দেখলেই সাধারণ লোকের মনে একসঙ্গে ভয় আর কৌতূহল দুটোই জেগে ওঠে। তারা দূর থেকে উকি ঝুঁকি না মেরে থাকতে পারে না। তবু ওদিকটা এক চক্কর ঘুরে এলে ক্ষতি কি? জান, আমি ততক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অদৃশ্য সাগরের গর্জন আর গীতাপাঠ শ্রবণ করি। ইন্সপেক্টর হনহন করে এগিয়ে গিয়ে যথাস্থানে গিয়ে দাঁড়িয়ে পড়ল। একবার এদিক একবার ওদিক, তারপর নানা দিকে তাকালো। তারপর আবার হনহন করে ফিরে এসে হতাশভাবে বলল, বেটা চম্পট দিয়েছে। সুতরাং আপনারা বাসায় ফিরে যান, আমার সঙ্গে থেকে মিথ্যে কষ্ট পাবেন কেন? আপনি কি করবেন? মামলা আমার, ভাবনাও আমার। আমি একবার ওই শ্রীমন্দিরের আশপাশটা টহল দিয়ে দেখে আসতে চাই। উত্তম প্রস্তাব। কখন চাটা না খেয়ে বেরিয়ে পড়েছি। এখন জটনানলকে কিঞ্চিত তুষ্ট না করলে আর চলে না। আগে উদর চিন্তা, তারপর আর যা কিছু। আরে মশাই, আপনিও দেখছি আমাদের সুন্দরবাবুর দলে। হ্যাঁ, তা পাশেই তো পান্থনিবাস, ভাবনা কি? জয়ন্ত হাসতে হাসতে আবার সমুদ্রের দিকে গেল, কিন্তু সুন্দরবাবুকে আর দেখতে পাওয়া গেল না। বোধহয় তাঁরও জঠরা নল প্রদীপ্ত হয়েছে। আমি কৌতূহলী হয়ে ইন্সপেক্টরের পিছনে পিছনে চললুম। পান্থনিবাসের মালিক আবার ইন্সপেক্টরকে দেখে মৌখিক আনন্দের ভাবাভিনয় করে শুধল, এই যে আসুন আসুন, আনন্দবাবুর পথটা পেলেন? ও কথা এখন রাখুন। তার আগে 2-4খানা পুরি কি লুচি, 2-4খানা ভাজা ভুজি আর 1 পেয়ালা চা হবে কি? আমি কিন্তু বিনামূল্যে খেতে চাই না। মালিকা তাড়াতাড়ি জিহবা দংশন করে বলল, এই দামের কথা তুলে আর লজ্জা দেবেন না। আপনার কাছে দাম নেবে কে? উঠে এসে ভালো করে বসুন। ওরা কে আছিস? পুলিশের বড়বাবুর খিদে পেয়েছে, চটপট লুচি, বেগুন ভাজা, আলু ভাজা, 1 প্লেট হালুয়া চা নিয়ে আয়। উদরের দাবি মিটিয়ে ইন্সপেক্টর আবার সদল বলে ধাবিত হলো মন্দিরের দিকে।
ওদিককার অপেক্ষাকৃত বড় রাস্তাতেও ছিল একাধিক ছোট বড় হোটেল। যেতে যেতে সেসব জায়গাতেও সন্ধান নিতে ভুললেন না। তারপর ঘিঞ্ঝি গলিগুঁজি ছেড়ে সকলে এসে পড়লুম জগন্নাথ দেবের মন্দিরের সামনে। সেখানেও নানা শ্রেণীর দোকানের পর দোকান এবং ভক্তদের ও ভিখারিদের জনতা। এক একটি যাত্রী দলের সঙ্গে সঙ্গে এক একজন পাণ্ডা। তাদের অধিকাংশেরই মাথা কামানো এবং পেট মোটা। হিন্দুদের তীর্থক্ষেত্রে তারা অপরিহার্য বটে, কিন্তু সেই সঙ্গে অপ্রয়োজনীয় আপদেরও মতন। কিন্তু কেবল হিন্দুদের নয়, অন্যান্য ধর্মাবলম্বীদেরও প্রধান প্রধান তীর্থে এই শ্রেণীর জীবের অভাব নেই। এইখানটা হচ্ছে শ্রীক্ষেত্রের সর্বপ্রধান স্থান। দিকে দিকে কর্মব্যস্ততা, দোকানের পর দোকান, ছোট বড় নানা শ্রেণীর। খাবার, বাসন, মণিহারি, জামাকাপড়, ফলমূল প্রভৃতি তাবৎ জিনিসপত্র এখানে বিক্রি হয়। দোকানে দোকানে স্ত্রী পুরুষ খরিদ্দারের আনাগোনা। পাণ্ডা, যাত্রী, ক্রেতা বিক্রেতা ও ভিখারি প্রভৃতি সেই জায়গাটা সর্বদাই মুখরিত করে রাখে। মন্দিরের সিংহদ্বারের সামনে রাজপথের উপরেই রেলিং দিয়ে ঘেরা কোণারক থেকে আনিত অপূর্ব সুন্দর বরুণ স্তম্ভ। সেখানেই দাঁড়িয়ে ইন্সপেক্টর প্রত্যেক পাণ্ডাকে জিজ্ঞাসা করতে লাগলো আজ সকালে তার বাসায় কোনো নতুন যাত্রী এসেছেন কিনা। কয়েকজন জানালো হ্যাঁ এসেছে। অমনি ইন্সপেক্টরের আগ্রহবন্যী উদ্দীপ্ত হয়ে ওঠে। সাগ্রহে প্রশ্নের পর প্রশ্ন হয়, কিন্তু উত্তর মোটেই সন্তোষজনক হয় না। অবস্থা যখন হাল ছাড়াছাড়ি, তখন একজন পাণ্ডা বলল, এই ঘন্টা দেড়েক আগে আমার বাসায় একজন নতুন যাত্রী এসছে। কি বল, একজন? হ্যাঁ। তা বয়স কত? বলা শক্ত। কেন? ওর মুখ দেখলে বয়স বেশি বলে মনে হয় না, কিন্তু মাথার চুলগুলো সাদা। একখানা ঘর ভাড়া নিয়ে সেইতে ভেতরে ঢুকেছে, দরজা বন্ধ করে বসে আছে। সঙ্গে মালপত্র কি আছে? খালি একটা ছোট হাত ব্যাগ। ইন্সপেক্টর বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে পাণ্ডার হাত চেপে ধরে বলল, এই এখনই চলো তোমার বাসায়। সে কি হুজুর, আমি যাত্রীদের নিয়ে এক্ষুনি মন্দিরে যাব। বাধা দিয়ে ইন্সপেক্টর মুখ খিচিয়ে বললে, এই রাখো তোমার যাত্রী, উনিকে বাসায় আশ্রয় দিয়েছো, তোমারও শাস্তি হতে পারে, সে কথা কি জানো? পাণ্ডা ভয়ে জড়সড় হয়ে কাঁচুমাচু মুখে বলল, খুনি? হ্যাঁ হ্যাঁ, খুনি। তার সেই হাত ব্যাগে আছে গুলি ভরা রিভলভার আর রক্তমাখা জামা কাপড়। ওরে বাবা! হ্যাঁ হ্যাঁ, শিগগিরই চলো। এই তোমার বাসা কোথায়? হ্যাঁ, মন্দিরের পাশেই। মন্দিরের চারিদিকেই পথ। পাণ্ডা তাড়াতাড়ি এগিয়ে গেল দক্ষিণ দিকের পথে। অল্প এগিয়েই আরও ডাইনে ছোট্ট একটা গলি। বাইরের জনতা ও গোলমালের সঙ্গে গলির নির্জনতা ও নীরবতা যেন খাপ খাচ্ছিল না। পুলিশের জুতোগুলোর দুবদাব শব্দে এসে স্তব্ধতা ভেঙে গেল। বাঁদিকের একখানা বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পাণ্ডা বলল, এই যে স্যার, এইটা আমার বাড়ি। দোতলা বাড়ি, বড় নয়। উপরে একটা দরজা খোলার ও বন্ধ হওয়ার শব্দ হলো। তারপরেই তারস্বরে চিৎকার শোনা গেল, ও মশাই, আরে ও মশাই, এই কিরকম গুন্ডামি? হ্যাঁ। ইন্সপেক্টর দুজন সেপাইকে সঙ্গে নিয়ে এবং বাকি সবাইকে দরজায় পাহারায় মোতায়েন রেখে বেগে বাড়ির মধ্যে প্রবেশ করল। ডান পাশেই সিঁড়ি। তাড়াতাড়ি উপরে উঠতে উঠতে জিজ্ঞাসা করলে, এই চেঁচাই কে রে? কি হয়েছে? একটা আধবুড়ো লোক খোঁচা খোঁচা দাড়ি ভরা মুখ নেড়ে ক্রুদ্ধস্বরে বললে, গুন্ডামি গুন্ডামি, ভয়ানক গুন্ডামি। এই ব্যাপারটা কি? পাশের বাড়ির লোকটা আচমকা আমার ঘরে ঢুকে গড়গড়ার কাঠের নলটা খুলে নিয়ে আবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। তার মাথার চুল কি পাকা? হ্যাঁ, পাকা। আমি তো হতভম্ব হয়ে গেলাম, এ কি মগের মুলুক! তাহলে আরো খানিকক্ষণ হতবম্ব হয়ে থাকুন, বুঝলেন? একদম বেশি চেঁচাবেন না। পাণ্ডা ঠাকুর, আপনার নতুন যাত্রী কোন ঘর ভাড়া নিয়েছে দেখান। পাণ্ডা কিছু বলবার আগেই আধবুড়ো লোকটা আঙুল দিয়ে দেখিয়ে বলল, ওই যে ঘর। হায় 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 হায়, আমার এতকালের শখের গড়গড়ার নল মশাই, তেলে ধোয়া পাকা কাঠের নল। আর গেল, খালি বাজে ফ্যাঁচ ফ্যাঁচ করে। তারপরে ফিরে বন্ধ দরজায় করাঘাত করতে করতে বলল, ওহে বাপধন, ঘরের ভেতর আর ঘাপটি মেরে থাকতে হবে না। ভালো চাও তো সুর সুর করে বাইরে এসো। সুরসুর করে কেউ বাইরে এলো না। ইন্সপেক্টর তখন ফিরে বলল, এই সেপাই, আমার পায়ে বাতের ব্যথা, তোমরা লাথি মেরে দরজাটা ভেঙে ফেলো তো। আর রোসো একটু সবুর করো, আগে বরং আমি তৈরি হয়নি। আসামি ব্যাটার কাছে নাকি দেওয়াল ভেদি কি এক ভয়ানক অস্ত্র আছে। এই বলে সে কোমরের খাপ থেকে নিজের রিভলভার বার করে ফেললে এবং ঘরের ভিতরে বুলেট বৃষ্টি করবার জন্য প্রস্তুত হয়ে দস্তুর মতো রুখে দাঁড়ালো।
তরাম তরাম তরাম। দুই সেপাইয়ের ডবল লাঠির চোটে মট করে দরজার কাঠের খিল ভেঙে গেল, কিন্তু ভিতরে কারুকে দেখা গেল না। দুই সেপাইয়ের দ্বারা অগ্রভাগ রক্ষা করে ইন্সপেক্টর অতি সন্তর্পণে রিভলভার বাগিয়ে ধরে ঘরের মধ্যে প্রবেশ করল। ঘরে নেই জনপ্রাণী। ইন্সপেক্টর গর্জন করে হাঁক দিল, পান্ডা, এই পান্ডা, তুমি আবার সময় বুঝে কোথায় সরে বললে? হ্যাঁ, অতঃপর রিভলভারের গুলিবৃষ্টি হবার সম্ভাবনা আছে বুঝে গড়গড়ার নলহারা লোকটি এবং পান্ডা দুজনেই তাড়াতাড়ি পা চালিয়ে একতলায় পালিয়ে গিয়েছিল। এখন ইন্সপেক্টরের গর্জন শুনে তাড়াতাড়ি উপরে উঠে এসে ভয়ে কাঁপতে কাঁপতে জোর হাতে বললে, এই যে হুজুর, এই যে আমি। এ কি রকম ঘর তোমার? হ্যাঁ, ঘরে মানুষ ঢোকে অথচ তাকে চোখে দেখা যায় না। পান্ডা অত্যন্ত আশ্বস্ত হয়ে ফিক করে হেসে ফেলে বলল, সে নেই? ও, বুঝে গেছি। ইন্সপেক্টর আরও খাপ্পা হয়ে বললে, আসতো যে বড়, আগে ব্যাপারটা বুঝতে পেরে গেছি। বোঝা গেছে? হ্যাঁ, কিচ্ছু বোঝা যায়নি। এই আসামি কোথায় গেল বলো দেখিনি? লম্বা দিয়েছে হুজুর, লম্বা। লম্বা দিলেই হলো? দরজা বন্ধ, তবু লম্বা দিল কেমন করেছে? আগে ওই দিকের ওই যে জানলাটা আছে না, ওটার একটা গরাদ ভাঙা তো। গরাদ ভাঙা? আগে এই এতক্ষণ বলনি কেন? হ্যাঁ, আরে ওই দোতলার ওপর থেকে একজন কেউ লাফ মেরে পালাতে পারে, এটা বুঝবো কি করে? চোপড়াও, কেন বুঝবে না? এ কি জেসে আসামি, পনি আসামি, মরিয়া আসামি? এমন সর্বনেশে আসামি ভালোই ভালোই বিদায় নিয়েছে, এটা দেখে হাফ ছেড়ে পাচ্ছি। উফ বাবা। ইডিয়েট, আজ আমি তোমাকেই গ্রেফতার করব। এই কি, কেন হুজুর? আমি খুন করেছি নাকি? এই যে তুমি পুণ্যে আসামিকে পালাবে বলে পথ খোলা রেখেছিলে। সেই আধপুরো লোকটা এগিয়ে এসে বলল, আসামি তো লম্বা দিয়েছে, তবে আমার গড়গড়ার নলের কি হবে হুজুর? প্রচণ্ড ক্রোধে ইন্সপেক্টরের মুখ রক্তবর্ণ হয়ে উঠল। উত্তপ্ত স্বরে বলল, এই সেপাই, এর পিঠে 2-4 ঘা কষে ঘা বসিয়ে দাও তো। লোকটা বেগে ঘরের বাইরে পালিয়ে গেল। কোনো রকমে ক্রোধ দমন করে ইন্সপেক্টর সেই গরাদ ভাঙা জানলাটার দিকে এগিয়ে গেল এবং বাহিরে দৃষ্টি নিক্ষেপ করে দেখল খানিকটা ফাঁকা জায়গা, আর তার এক প্রান্তে একটা ইঁদারা। জিজ্ঞাসা করল, ইদারাটা কাদের? গলি সকলেই ইদারার জল ব্যবহার করে। তাহলে 12 বাড়ি ইদারা? হ্যাঁ হুজুর। গলিটা কি কানা গলি? হ্যাঁ হুজুর। কেউ যদি জানলা দিয়ে লাফিয়ে নিচে পড়ে, তাহলে গলির বাইরে যেতে গেলে তাকে তোমার বাড়ির সদর দরজার সামনে দিয়ে যেতে হবে, কি তাই তো? হ্যাঁ, তাছাড়া তো কোনো পথ নেই। ইন্সপেক্টর কতকটা আশান্বিত হয়ে বলল, চলো চলো চলো, নিচে চলো। সদরে ছিল অন্যান্য সেপাইরা। ইন্সপেক্টর শুধল, গলির ভিতর থেকে কি কেউ বাইরে গিয়েছে? জনৈক সেপাই জানালো কোনো কোনো লোক যাবার চেষ্টা করেছিল, কিন্তু তারা কারুকে যেতে দেয়নি। ইন্সপেক্টর দ্রুত পদে আগে ইঁদারার ধারে গিয়ে হাজির হলো। তারপর ভিতরে উঁকি মেরে দেখলে অনেক নিচে কালো জল টলটল করছে। কোনো মানুষ সেখানে আশ্রয় নেয়নি। তবু সে কয়েক মিনিট সেখান থেকে নড়ল না, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল জলের দিকে। তারপর নিজের মনেই বিড়বিড় করে বললে, এতক্ষণ কোনো মানুষ জলে ডুবে থাকতে পারে না। হুজুর, এই খুনে ব্যাটা নিশ্চয়ই কোনো বাড়ির ভেতরে ঢুকে লুকিয়ে আছে। লুকিয়ে থাকলে কি পার পাবে নাকি? এই তো একরত্তি কানা গলি, বাড়ি আছে মোটে খান কয়েক। আমি সহজে ছাড়বো নাকি? সব বাড়িতে খানা তল্লাশ করব। সেপাই, তোমরা প্রত্যেক বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখো। আসামিকে দেখতে পেলে চুলের ঝুঁটি ধরে হিড় হিড় করে টেনে আনবে। কিন্তু সাবধান, খুব সাবধান। ম্যাগনাম রিভলভারের কথা ভুলো না। যদিও আমার বিশ্বাস জয়ন্তবাবু অত্যুক্তি করেছেন। আমি এতক্ষণ নির্বাক দর্শকের মতন এসব ট্র্যাজেডি কমেডি দৃশ্য উপভোগ করছিলাম আর ভাবছিলাম, হত্যাকারী এত জিনিস থাকতে তুচ্ছ একটা গড়গড়ার কাঠের নল কেড়ে নিয়ে সরে পড়ল কেন? এইখানে কেমন একটা খটকা আছে। সেপাইরা সব বাড়ি খানা তল্লাশ করেও আসামি আনন্দের পাত্তা পেলে না। ইন্সপেক্টর শান্ত কণ্ঠে বলল, হায় রে অদৃষ্ট, এত ধুমধামের পরেও আমার ভাগ্যে পর্বত একটা মুশিক পর্যন্ত প্রসব করলো না। আমি তার দুঃখে সহানুভূতি প্রকাশ করতে পারলুম না। আমার মনের ভিতরে এখন ক্রমাগত ঘুরে বেড়াচ্ছে গড়গড়ার কাঠের নলের কাহিনী। এই সব ব্যাপারের মধ্যে একটা 1 হাত লম্বা গড়গড়ার নলের কী সার্থকতা থাকতে পারে? কিন্তু সার্থকতা আছে একটা নিশ্চয়ই, হয়তো জয়ন্ত থাকলে বলতে পারত।
ধুঁকতে ধুঁকতে আবার ফিরে এলুম। ইন্সপেক্টরকে বললুম, আমি বলি কি, একবার জয়ন্তের সঙ্গে দেখা করে খবরটা দিয়ে যান। ভগ্নদূতের মতন নিজের পরাজয়ের কাহিনী বলতে আমার আর ভালো লাগছে না, তবে বলছেন যখন চলুন। আমাদের দেখে জয়ন্ত বলল, এসো হে বিজয়ী বীরের দল। বন্দি কোথায়? বন্দি হট্ট মন্দিরে। অর্থাৎ? আনন্দকে ধরতে গিয়ে আমরা নিরানন্দ নিয়ে ফিরে আসছি। সেটা আন্দাজ করা খুব একটা কঠিন নয়। আপনি হাজির থাকলেও সুবিধা করে উঠতে পারতেন না। সে কথা পরে বিবেচ্য, আগে সব কথা বলতে আজ্ঞা হোক। ইন্সপেক্টর একে একে সব ঘটনা বর্ণনা করে গেল। জয়ন্ত ভাবহীন মুখে সমস্ত শ্রবণ করে গম্ভীর স্বরে বলল, ইন্সপেক্টর মশাই, কি আর বলবো, আমি সঙ্গে থাকলে আনন্দকে বোধহয় বন্দি করতে পারতাম। মশাই, এই চাতা বাজে বকবেন না। কেন, আপনাদের মানিকবাবু তো সঙ্গেই ছিলেন, উনিও তো সব দেখেছেন। মানিক, তুমিও কি ঘটনাগুলোর মধ্যে একটা গোপন সত্যের ইঙ্গিত পাওনি? গোপন সত্যের ইঙ্গিত? হ্যাঁ, হয়তো পেয়েছি, কিন্তু তা ইঙ্গিত ছাড়া আর কিছু নয়। ইঙ্গিত আবার কি? ওসব হেয়ালি ফেয়ালি বুঝি না মশাই, সোজা ভাষায় কথা বলুন তো। বলছি, আগে মানিকের কথাগুলো শুনি। ধরা পড়লে যাকে ফাঁসি কাটে ঝুলতে হবে, প্রাণ নিয়ে পালাবার সময়ও সে তুচ্ছ একটা গড়গড়ার নল চুরি করতে যাবে কেন বলুন তো? এই প্রশ্নের উত্তর কি? এই উত্তরটা এখনো খুঁজে পাইনি। উত্তরটা খুঁজে পেলেই আনন্দকে পাকড়াও করতে পারতে। ইন্সপেক্টর তেলে বেগুনে জ্বলে উঠে বললে, খালি খালি হেয়ালি। আরে মশাই, সমুদ্রের ধারে হলো হত্যাকাণ্ড, আর একটা পান্ডার বাড়িতে গেল নগণ্য গড়গড়ার কাঠের নল চুরি। এর মধ্যে আবার কিসের সম্পর্ক থাকতে পারে? এই সোজা কথায় সেটিকে বুঝিয়ে দিন তো। আনন্দ সেই ইদারার মধ্যেই লুকিয়েছিল, আপনি দেখতে পাননি? কোনো মন্ত্র শক্তিতে আনন্দ কি নিজেকে অদৃশ্য করে রেখেছিল? না। তবে আমি 5 মিনিট ধরে ইদারার ধারে দাঁড়িয়েছিল, তবু তাকে দেখতে পাইনি কেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডুবুরিও জলের তলায় 5 মিনিট পর্যন্ত ডুবে থাকতে পারে না। পারে না তা জানি। তা জেনে শুনে বাজে কথা বলছেন কেন? না, ইদারা জলের তলায় ডুব মেরে আনন্দ যে কাঠের নল মুখে দিয়ে নিঃশ্বাস ছাড়ছিল, সেটা আমি এখানে বসেই অনুমান করতে পারছি। সে কি? আরে গড়গড়ার কাঠের নল নিয়ে মাথা গুলিয়ে যাচ্ছিল, এতক্ষণ পরে সমস্ত পরিষ্কার হয়ে গেল। ইন্সপেক্টর মশাই, সেকালের ডাকাতরা পুকুরের জলের তলায় ডুব মেরে তুচ্ছ একগাছা খড়ের ভিতর দিয়ে নিঃশ্বাস নিয়ে অনেকক্ষণ লোকের চোখকে ফাঁকি দিত। এই কথা কি আপনি শোনেননি? ইন্সপেক্টর অপরাধীর মতন কাঁচুমাচু মুখে বললে, শুনেছি। আনন্দ সেই প্রাচীন পদ্ধতিটাকেই নতুন করে কাজে লাগিয়েছে। একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে ইন্সপেক্টর বললে, বড়ই কসুর হয়ে গেছে দেখছি। এখন উপায়? দেখি কতদূর কি করতে পারি। এই বলে জয়ন্ত আবার বাসা ছেড়ে বেরিয়ে গেল। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, সেসব কিছুই প্রকাশ করলো না বা আমাদের কারোর দিকে ফিরেও তাকালো না। ঘণ্টা দুয়েক পরে বাসায় ফিরে এসে জয়ন্ত বলল, এখানকার প্রধান পাণ্ডা আমার পরিচিত। তাকে টাকার লোভ দেখিয়ে বলে এলুম যে আনন্দ অন্য পাণ্ডার আশ্রয় রয়েছে কিনা সেই খবরটা খোঁজ নিয়ে আমাকে যেন আজই সে জানায়। আর অন্য কোনো পথ দিয়ে গাড়ি চড়ে সে পুরীর বাইরে যাচ্ছে কিনা সেই খোঁজটাও লোকজন লাগিয়ে তাকে রাখতে বলেছি। সুন্দরবাবু বেজায় বিরক্ত হয়ে বললেন, পরের মামলা নিয়ে কেন তুমি এসব বাড়াবাড়ি করছো শুনি? এর জন্য বাহাদুরি পাবে কে সেটা ভেবে দেখেছো কি? বাহাদুরি অর্জন করবে উৎকল পুলিশ, জানি দাদা জানি, কিন্তু ভুলে যাচ্ছেন কেন যে আমরা হচ্ছি শখের গোয়েন্দা। শখ মিটলেই আমি খুশি। কত তাড়াতাড়ি এই জটিল খুনের মামলার জট খুলতে পারি সেইটাই আমি পরীক্ষা করতে চাই। সেই ব্যাপারে সফলতাই আমার পুরস্কার। মরি মরি, তোমার শখের আধিক্যতা দেখে আর বাঁচি না। আজ হঠাৎ জয়ন্তের মুখ খুলে গেল। সে স্পষ্ট ভাষায় বললে, এই যে আমি আপনাকে প্রায়ই সাহায্য করি, এ কি আমার নিজের যশের জন্য? সুন্দরবাবু একেবারে স্তব্ধ। আসল কথা কি জানেন দাদা, আমি নিজের, অন্যের বা আপনার যশের জন্য একটুও মাথা ঘামাই না। আমি হচ্ছি অপরাধ বিজ্ঞানের শিক্ষার্থী মাত্র। সুযোগ হলেই যতটা পারি অভিজ্ঞতা অর্জন করতেই ভালোবাসি। সুন্দরবাবু হ্যাঁ না কিছুই বলবার ভাষা খুঁজে পেলেন না।
খুব মৃদু স্বরে যেন বললেন, সন্ধ্যা উতরে যাবার পরেই শুকনো মুখে ইন্সপেক্টর এসে হাজির। জানা গেল কলকাতার এবং অন্যান্য জায়গায় যাবার নানা ট্রেন পুরী স্টেশন ছেড়ে যাত্রা করেছে বটে, কিন্তু আনন্দের মতন দেখতে এমন কোনো সন্দেহজনক ব্যক্তিকে সেই গাড়িগুলোর মধ্যে আবিষ্কার করা যায়নি। মুশড়ে পড়বেন না মশাই, এখনই পুরোপুরি হতাশ হবার মতো অবস্থা হয়নি। তেমনই মুখ ভার করে ইন্সপেক্টর বললেন, দেখছি এখানে ওখানে ঘুরে ঘুরে পান্ডাদের বাসায় এখন গিয়ে খবর নিতে হবে। সে খবর সন্ধ্যের আগেই পেয়েছি। পেয়েছেন? কি খবর? আনন্দ কোনো পান্ডার বাসায় গিয়ে আশ্রয় নেয়নি। ইন্সপেক্টর এতক্ষণ দাঁড়িয়েছিলেন, এবার ধূপ করে একখানা চেয়ারের উপর বসে পড়লেন। বললেন, তাহলে আর কোন আশায় বুক বাঁধি বলুন? আমি আরও খবরের প্রত্যাশায় আছি। সিঁড়ির উপরে ভারী পায়ের শব্দ শুনছি না? হ্যাঁ, তাই তো, ওই যে বড় পান্ডা ঠাকুর আসছেন। মুখ ওর হাসি হাসি, নিশ্চয়ই উল্লেখযোগ্য নতুন খবর এনেছেন। জয়ন্ত উঠে তাড়াতাড়ি পান্ডার দিকে এগিয়ে গেল। তারপর বারান্দায় বেরিয়ে দুজনে চুপি চুপি কথা কইতে লাগলো। ঘরের ভিতরে একলা ফিরে এসে জয়ন্ত বলল, ইন্সপেক্টর মশাই, একখানা মোটরে 4 জন বন্দুকধারী সিপাহী নিয়ে আপনি কতক্ষণের মধ্যে যাত্রা করবার জন্য প্রস্তুত হতে পারবেন? কেন বলুন তো দেখি। এইমাত্রই খবর পাওয়া গেল, আনন্দের মতো দেখতে একটা লোক একখানা গরুর গাড়ি চেপে সন্ধ্যের আগেই কোণারকের দিকে যাত্রা করেছে। এই খবর আমরা জানি, 2.5 ঘন্টা আগেই পেয়েছি। সে কি ইন্সপেক্টর মশাই, খবরটা এতক্ষণ আমাদেরকে বলেননি কেন? আমাদের তদন্তের সঙ্গে খবরটার কোনো সম্পর্ক নেই বলে এই জায়গা ছেড়ে লোক তাড়াতাড়ি পালাতে চায়। তার পক্ষে এত ট্যাক্সি থাকতে গরুর গাড়ি ভাড়া করে টিমেতালে রওনা হওয়াটা কিছুমাত্র স্বাভাবিক নয় বলে। যেটা স্বাভাবিক নয় বলে ভাবছেন, একটু চিন্তা করে দেখলে সেটাই আবার আপনার অস্বাভাবিক নয় বলেও মনে হবে। খুনের অপরাধ করে কেউ যদি চুপি চুপি পুরী ত্যাগ করতে চায়, তাহলে ট্রেন ও ট্যাক্সির চেয়ে বুদ্ধিমান হলে গরুর গাড়িরই সাহায্য নেবে সে। ঠিকই অনুমান করতে পারবে যে আপনাদের নজর ট্রেন ও ট্যাক্সির উপরে যতটা প্রখর হয়ে পড়বে, গরুর গাড়ির উপর কখনোই অতটা পড়বে না। জয়ন্তের কথায় ইন্সপেক্টর অপ্রতিভ হয়ে তাড়াতাড়ি বলে উঠলেন, আমি এখনই গাড়ি ও সেপাইয়ের ব্যবস্থা করছি। হ্যাঁ, তাই করুন। কোণারকের দিকে যখন গেছে তখন মনে হয় মোটরে গেলে আমরা নেয়াখেয়া নদীর কাজ বরাবর তাকে নাগালে ধরতে পারবো। কিন্তু সে যদি আনন্দ না হয়? তাহলে ব্যর্থ হয়ে আমাদেরকে ফিরে আসতে হবে। তবে এই খবরটা, এই সম্ভাবনাটা অবহেলা করা উচিত নয়। আমি 1/2 ঘন্টার মধ্যেই প্রস্তুত হতে পারবো। আর একটা জবর খবর আছে, প্রস্তুত হতে যাওয়ার আগে জেনে যান। কি কি? একটা সোনার উপর দোকানে আনন্দের মতো দেখতে এক লোক পান্নার আংটিটা বাঁধা রেখে আজ 100 টাকা ধার করেছে। সুন্দরবাবু এতক্ষণ শুধু শ্রোতার ভূমিকায় অভিনয় করছিলেন। জয়ন্তের কথা শুনে এবার সাগ্রহে সামনের দিকে ঝুঁকে পড়ে আংটিটা দেখেই বলে উঠলেন, আর কোনো সন্দেহ নেই, জীবিত অবস্থায় মহেন্দ্রবাবুর হাতে আমি এই আংটিটাই দেখেছি। ইন্সপেক্টর মশাই, যান, তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নিন। আমার মনে হচ্ছে আজই হয়তো আপনার তদন্তের এসপার ওসপার হয়ে যাবে। পুরীর নোংরা শহরতলির ধুমধুলোর ধূসরিমা ছাড়িয়ে পুলিশের বড় জিপ গাড়িখানা যখন বাইরে গিয়ে পড়ল, তখন নির্মেঘ নীলাকাশে প্রতি পদের প্রায় পূর্ণ চাঁদ। বাতাসের কণ্ঠে অবিশ্রাম সঙ্গীত, দিকবিদিকে ছড়িয়ে পড়েছে যেন এক অনাহত উদারতা। ধুধু মরুভূমির মতন নিরালায় নিষুপ্ত চাঁদের আলো এবং বহুদূর থেকে ভেসে ভেসে আসছে চিরজাগ্রত সাগরের অস্পষ্ট বাণী। পুলিশের চোখ আর মন হয়তো প্রকৃতির মধুর রস থেকে বঞ্চিত, তাই তারা সাধারণ কথা নিয়ে মশগুল হয়ে রইল। আমি আর জয়ন্ত কিন্তু এই জ্যোৎস্নায় ধোয়া অস্ফুট সাগর কল্লোলের পাড় দিয়ে বোনা নিস্তব্ধতা চোখ আর মন দিয়ে উপভোগ করতে লাগলাম। এই চিরন্তন স্বাভাবিকতার অন্তঃপুরে বেসুরো ধ্বনি সৃষ্টি করছিল কেবল পুলিশের জিপ গাড়িখানা। কেমন একটা রূঢ় ধাক্কায় মন যেন চমকে চমকে উঠতে থাকে। মাঝে মাঝে ছোট বড় পাহাড়ের মতন বালিয়ারি অর্থাৎ বালির স্তূপ, তারই মাঝে মাঝে ফাঁকে ফাঁকে দেখা যায় হরিণরা বিচরণ করছে দলে দলে। ঝিমিয়ে পড়া সুন্দরবাবুকে চাঙ্গা করবার জন্য জয়ন্ত বলে উঠল, ও দাদা, আপনি তো আর মরুভূমি দেখেননি, একবার ভালো করে চোখ দিয়ে চেয়ে দেখুন। এ হচ্ছে মরুভূমি বা তার ক্ষুদ্রতম সংস্করণ। সুন্দরবাবু মরুবালুকারও চেয়ে শুষ্ক কণ্ঠে বললেন, আমি মরুভূমি দেখতে চাই না, কালকে কলকাতায় লম্বা দিতে চাই। কেন দাদা, কেন? কেন
কেন আবার কি? বলি এই কি অবসর যাপন না বায়ু সেবন? হ্যাঁ, জোর করে খুন খারাপের মধ্যে আকর্ষণ এবং আমার মুন্ডুচ্ছেদন। সে কি দাদা, কার এত স্পর্ধা যে আপনার মুন্ডচ্ছেদন করবে? আমি দৃঢ়কণ্ঠে ভবিষ্যৎবাণী করছি, নিজের মুন্ড কাঁধের উপরে যথাস্থানে নিয়ে যথা সময়ে আপনি পরমানন্দে কলকাতায় প্রত্যাবর্তন করবেন। কেননা প্রথমত আপনার ওই সটাক মুন্ডটি হচ্ছে অকাট্য, আর দ্বিতীয়ত আমাদের পূজনীয়া বৌদিদি ঠাকুরানী নিত্য মা কালীর উদ্দেশ্যে জোড়া পাঁঠা মানত করেন ওই অদ্বিতীয় টেকো মুন্ডটিকে অখণ্ডনীয় রাখবার জন্যে। মানিক, তুমি বিলক্ষণ জানো তোমার কথা আমার এখন একটু ভালো লাগছে না, তাই চুপ করো। খালি আমি নয়, আর সকলেও একেবারে চুপচাপ হয়ে গেল। দুই দিকে দূর বিস্তৃত বালুকাসজ্জার মাঝখানে একটি ঘুমন্ত ছোট পথের রেখা, গাড়ি ছুটতে লাগলো তারই উপর দিয়ে। আচম্বিতে ইন্সপেক্টর বলে উঠলেন, ওই দূরে পথের উপরেই একখানা গরুর গাড়ি দাঁড়িয়ে আছে না? জয়ন্ত গরুর গাড়িটা লক্ষ্য করেছে। সে গম্ভীরভাবে বলল, সবাই হুঁশিয়ার। ধবধবে জ্যোৎস্নায় বেশ দেখা যাচ্ছিল একখানা ছই দিয়ে ঢাকা গরুর গাড়ি নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে পথের উপরে। গাড়ির ওপাশে আরও দেখা যাচ্ছিল চন্দ্রকিরণের রূপালী পালিশ মেখে নেয়াখেয়া নদীর জল রত্নধারার মতন চকমক চকমক করছে। এই খোলা জায়গায় এই স্তব্ধ রাতে আমাদের মোটরের শব্দ তো নদীর ধার থেকে নিশ্চয়ই শোনা যাচ্ছে। ওখানে যদি আনন্দের গাড়ি হয় তবে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে কেন? আনন্দ কি শেষটা মরিয়া হয়ে এইখানে দাঁড়িয়েই আমাদের সঙ্গে সম্মুখ যুদ্ধ করতে চায়? সুন্দরবাবু একটু নড়ে চড়ে বসে খালি বললেন, ব্যাপারটা একটু অন্যরকম আন্দাজ করা যাচ্ছে। সাধারণত নেয়াখিয়া নদীতে অল্প জল থাকে, তখন গরুর গাড়ি আরোহী নিয়ে অনায়াসে নদী পার হয়ে যায়। কিন্তু কাল গিয়েছে তুমুল ঝড় বৃষ্টির রাত্রি, ফলে অগভীর শীর্ণ নদী আজ এখনো ফুলে ফেঁপে রয়েছে। পার হতে গেলে গরুর গাড়ি জলের তলায় ডুবে যাবে, তাই তার গতি হয়েছে রুদ্ধ। আনন্দ ব্যাটা রিভলভার বাগিয়ে ছইয়ের কোনো ছেঁদা দিয়ে আমাদের দিকে লক্ষ্য স্থির করছে না তো? কিছু আশ্চর্য নয় ইন্সপেক্টর মশাই, আমাদের জিপ এখন গরুর গাড়ির যথেষ্ট কাছে এসে পড়েছে। আর এগিয়ে কাজ নেই। গোয়ার তুমিকে সাহস বলে ভাবলে মস্ত ভুল করা হবে। জিপ দাঁড়িয়ে পড়ল। জয়ন্ত চেঁচিয়ে ডাকল, গাড়োয়ান, এই গাড়োয়ান! গরুর গাড়ি থেকে সাড়া পাওয়া গেল। হ্যাঁ হুজুর। ভাড়া যাবে? না হুজুর, সাওয়ারি আছে। কোথায়? তিনি হরিণ শিকারে গিয়েছেন হুজুর। গাড়িতে কেউ নেই? না হুজুর। আমরা পুলিশ, তুমি এখানে এসো। গাড়োয়ান গাড়ি থেকে নেমে জোর হাতে ভয়ে ভয়ে জিপের পাশে এসে দাঁড়িয়ে বলল, পুলিশ কেন হুজুর? আমি তো কোনো অন্যায় কাজ করিনি। না, তুমি কোনো অন্যায় করনি, তাই তোমার কোনো ভয় নেই। এখন বলো দেখি, তোমার সওয়ারিকে নিয়ে তুমি কোথায় যাচ্ছিলে? কোণারকের মন্দির। তারপর? কিন্তু নদীতে এত জল যে পার হবার উপায় নেই হুজুর। কাল সকাল পর্যন্ত অপেক্ষা করে তবে অন্য কোনো উপায় দেখতে হবে। তা তোমার সওয়ারি কি বাঙালি? হ্যাঁ হুজুর। তাকে দেখতে কেমন? ও রং কালো, রোগা, বেটে, বয়স বেশি নয়। গোঁপ আর মাথার চুল পাকা? না হুজুর, ঠিক উল্টো, ও কালো কুচকুচে। হঠাৎ তিনি হরিণ শিকার করতে গেলেন? তার সঙ্গে কি বন্দুক ছিল? না হুজুর, কি দিয়ে শিকার করবেন কে জানে। তিনি বললেন চুপ করে হাত গুটিয়ে সকাল পর্যন্ত বসে না থেকে একটা হরিণ টরিণ মেরে আনা যাক, এই বলে একটা ছোট্ট ব্যাগ নিয়ে নেমে গেলেন উনি। গাড়িতে তার আর কোনো মালপত্তর আছে? না হুজুর। কতক্ষণ আগে তিনি গিয়েছেন? মিনিট কুড়ির বেশি তো হবে না। কোন দিকে গিয়েছেন তিনি? ওই দিকে যাচ্ছিলেন, তারপর ওই বালিয়ারির আড়াল পড়ে গেল, তাকে আর দেখতে পাচ্ছি না হুজুর। গাড়ি থেকে নেমে ইন্সপেক্টরের দিকে তাকিয়ে জয়ন্ত বলল, একটু তফাতে আসুন তো, জরুরি পরামর্শের দরকার। তারপর আমাকেও ইশারা করলো। আমি সঙ্গে যেতে যেতে বললুম, তুমি সুন্দরবাবুকে ডাকলে না? তিনি ভীষণ অভিমান করবেন কিন্তু। অভিমান করবেন না, বরং খুশি হবেন। তাছাড়া তার ভাব ভঙ্গি যেরকম গুরুগম্ভীর হয়ে উঠেছে, ডাকতে গেলেই মুখঝামটা খেতে হবে। আর সবসময় সেটা আমার বরদাস্ত নাও হতে পারে। আজকের অ্যাডভেঞ্চার থেকে সুন্দরবাবুকে বাদ দিলেই হয়তো বুদ্ধিমানের কাজ করা হবে। কেন মশাই, উনি ভয় পেয়েছেন নাকি? ভয়? মোটেই নয়, মোটেই নয়। সুন্দরবাবু ভীরু নন। আমি সচক্ষে বারবার ওকে সাক্ষাৎ মৃত্যুর মুখে ছুটে গিয়েও দাঁড়াতে দেখেছি।
তবে সময়ে সময়ে তিনি অতিরিক্ত সাবধানী হয়ে ওঠেন। আর বর্তমান ক্ষেত্রে উনি একটু বেশি ক্ষেপে রয়েছেন। পরের ঝঞ্ঝাট নিজেদের ঘাড়ে নিয়ে আমরা ওর ছুটির একেবারে মাটি করে দিচ্ছি বলে। আচ্ছা, আপনি যেন কি পরামর্শের কথা বলছিলেন? হ্যাঁ, শুনুন। তারপর জয়ন্তের সঙ্গে ইন্সপেক্টরের যে পরামর্শ হলো, এখানে তাদের কথাবার্তা প্রকাশ না করে পরের ঘটনাবলীর দ্বারাই প্রকাশ হওয়া ভালো। আমি সুন্দরবাবুর কাছে গিয়ে বললুম, দাদা, এবারে আমি ফাজলামি করছি না, গম্ভীরভাবেই কথা বলছি। এখনই অশান্তিকর কাণ্ড কারখানা ঘটতে পারে। আপনাকে আর তার ভিতরে অকারণে টেনে নিয়ে যেতে চাই না। আপনি বরং নিশ্চিন্তে গাড়িতে বসেই বিশ্রাম করুন। উত্তরে হ্যাঁ কি না কোনো জবাবই পাওয়া গেল না সুন্দরবাবুর কাছ থেকে। ওদিকে পরামর্শ মতো ইন্সপেক্টর হুকুম দিলেন, এই সেপাইরা, এগিয়ে চলো। আগে ইন্সপেক্টর, তারপর 4 জন বন্দুকধারী পুলিশ, এবং সকলকার পিছনে যতটা সম্ভব গা ঢাকা দিয়ে গুটিসুটি মেরে এগোচ্ছিলাম জয়ন্ত আর আমি। নিচের দিকে অঙ্গুলি নির্দেশ করে হঠাৎ জয়ন্ত বলল, এখানেও পদচিহ্নের উপাখ্যান লেখা রয়েছে। দেখো মানিক, দেখো, একজোড়া পদচিহ্ন বালির উপর দিয়ে সোজা চলে গিয়েছে ওই বালিয়ারের দিকটায়। সুতরাং কোন দিকে যে যাব তা নিয়ে আর মাথা ঘামাতে হবে না। তারপর ধীরে ধীরে ওইভাবে অগ্রসর হয়ে চললুম আমরা মরু বালুকার উপর দিয়ে। আমাদের লক্ষ্য দূরের ওই বালিয়ারি। অখণ্ড স্তব্ধতাকে যেন জাগাবার চেষ্টা করছে অশ্রান্ত ঝিল্লি ঝঙ্কার। চাঁদ যেন আকাশে উঠে অবাক হয়ে নিরীক্ষণ করছে আমাদের এই নৈশ অভিযান। বাতাস যেন হাঁপাতে হাঁপাতে উহু করে ছুটে আসছে শেষ পর্যন্ত ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায় তাই দেখবার জন্যে। আনন্দের পাত্তা নেই। সে কি এখান থেকে আরও অনেক দূর এগিয়ে অন্য কোনো দিকে চলে গিয়েছে, না ওই বালিয়ারির পিছনে কোথাও ঘাপটি মেরে শিকারী বাঘের মতন আমাদের কার্যকলাপ সমস্ত লক্ষ্য করছে? তাতে হয়তো তার উদ্যত রয়েছে ম্যাগনাম রিভলভার। জয়ন্তের বিশ্বাস সে বেশি দূর যায়নি, আমারও তাই। ইন্সপেক্টর চুপচাপ সুদূর থেকে সমুদ্রের গম্ভীর নির্ঘোষ শুনছি, আবার অদূর থেকে নেয়াখেয়া নদীর মৃদু মৃদু কলতানও কানে আসছে। একসঙ্গে যেন চলছে ধ্রুপদ ঠুংরি গানের সাধনা। দেখতে দেখতে একেবারে বালিয়ারির কাছে এসে পড়লাম। মানিক, টুক করে বালিয়ারি ছায়ায় সরে এসো। এখানে ছোট ছোট 4-5টা বালির ঢিপি রয়েছে, লুকিয়ে থাকতে অসুবিধা হবে না। একে চাঁদের কিরণকে বাধা দিয়ে মস্ত বড় ছায়ার অস্পষ্টতা রচনা করছে প্রকাণ্ড সেই বালিয়ারি। তার উপরে ছোট ছোট বালির ঢিবির পিছনে আশ্রয় নিয়ে আমরা দুজন একেবারেই অদৃশ্য হয়ে গেলুম। লুকোবার আগে জয়ন্ত সেপাইদের কাছ থেকে একটা বন্দুক ও গোটা কয়েক কার্তুজ চেয়ে নিয়েছিল। ইন্সপেক্টর হঠাৎ করেই চলতে চলতে থমকে দাঁড়িয়ে পড়লেন। তারপর উচ্চস্বরে চিৎকার করে সঙ্গের সেপাইদের বললেন, দেখ, আসামি চুলোয় যাক, বেটা কোন দিকে কত দূরে ভেগেছে কে জানে। আমরা তো আর সারা রাত ছুটোছুটি করে মরতে পারি না। তার চেয়ে আজ ফিরে চলো, কাল আবার চেষ্টা করে দেখা যাবে। সেপাইরা সবাই একসঙ্গে আবার যেদিক থেকে এসেছিল সেই দিকে প্রত্যাগমন করতে লাগলো, আর তাদের পিছু পিছু যেতে লাগলেন ইন্সপেক্টর। বালিয়ারির ছায়ায় ঢিবির আড়ালে রয়ে গেলুম শুধু জয়ন্ত ও আমি। বেশ খানিকক্ষণ কাটল। তারপর শোনা গেল পুলিশের জিপ গাড়িখানার দ্রুত ধাবনধ্বনি। আমাদের চোখের সামনে এই গাড়িখানা ক্রমশ একটি কৃষ্ণবিন্দুতে পরিণত হয়ে তারপর চন্দ্রিকাধৌত রূপলি রাত্রির মধ্যে হারিয়ে গেল কোথাও। আর অনুমান যদি সঠিক হয়, তাহলে এইবারে শ্রীমান আনন্দ আমাদের সামনে সশরীরে আবির্ভূত হয়ে আমাদেরকে আনন্দবর্ধন করবে। তার মুখের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বালিয়ারির অন্তরাল থেকে আবির্ভূত হলো যেন এক অবাস্তব ছায়ামূর্তি। সেখানে দাঁড়িয়েই সে এদিক ওদিক চতুর্দিকে দৃষ্টি সঞ্চালন করতে লাগল। তারপর কোনো দিকেই জনপ্রাণীর দেখা বা সাড়া না পেয়ে যেন খানিকটা ধাতস্থ হয়ে আবার পথের দিকে অগ্রসর হলো। দ্রুতপদে নয়, ধীরে ধীরে। প্রায় জয়ন্তের গা ঘেঁষেই সে এগিয়ে গেল। দূরের নদীপথ তার দৃষ্টিকে এমন একান্তভাবে আকৃষ্ট করেছিল যে পার্শ্ববর্তী বিপদের অস্তিত্ব সে আবিষ্কার করতে পারল না। কিন্তু সে 2-4 পায়ের বেশি অগ্রসর হবার সময়ও পেল না। জয়ন্ত আচমকা বিদ্যুতের মতন উঠে দাঁড়িয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ল সিংহ বিক্রমে। সে কিছু বোঝবার আগেই প্রবল এক ঘুষির আঘাতে তাকে একেবারে পেরে ফেলল বালুকা শয্যার উপরে। পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে সে আবার পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করতেই জয়ন্ত তার গলা 2 হাতে চেপে ধরে তাকে এক টানে সশরীরে শূন্যে তুলে ধরে বারংবার প্রচণ্ড ঝাঁকানি দিতে লাগল।
অসাধারণ দীর্ঘদেহের অধিকারী জয়ন্তের দুই বলিষ্ঠ বাহুতে লম্ববান খর্বদেহী ও রোগা টিকটিকি আনন্দকে দেখাচ্ছিল যেন পেরালের কবলগত নেংটি ইঁদুরের মতো। জয়ন্ত ঝাঁকানি দিতে দিতে গর্জন করে বলল, এই রাস্কেল, এই শিশুর মতো দুর্বল দেহ নিয়ে তুই মানুষ খুন আর রাহাজানি করতে চাস? ছেড়ে দিন, আর নইলে আমি এক্ষুনি মরে যাব। না, আমি তোকে মারবো না, তুই মরবি ফাঁসি কাঠে ঝুলে। মানিক, এর দুটো হাতে হাত করা পরিয়ে দাও তো, তারপর এর পরনের কাপড় আধখানা ছিঁড়ে নিয়ে দুটো পাকে শক্ত করে বেঁধে ফেলো। হাত পা বাঁধা আসামি বালির উপরে চিৎপাত হয়ে বলল, আপনারা আমার উপর এরকম অত্যাচার করছেন কেন, কিছুই বুঝতে পারছি না। সে কথার কোনো জবাব না দিয়ে জয়ন্ত হেঁট হয়ে তার হাত থেকে ছিটকে পড়া দুটো জিনিস মাটি থেকে তুলে নিল। একটা হচ্ছে ছোট একটি সুটকেস, আর একটা হচ্ছে বৃহৎ এক রিভলভার। জয়ন্ত বলল, মানিক, এই দেখো বিখ্যাত ম্যাগনাম রিভলভার। আসামি এই সাংঘাতিক অস্ত্র দিয়েই মহেন্দ্রবাবুকে খুন করেছিলেন। রিভলভারটা হাতে নিয়ে পরীক্ষা করে দেখলুম। আকারে বড় ও নলচেটা একটু বেশি মোটা। চোখে দেখে ওপর থেকে এর চেয়ে বেশি কোনো বিশেষত্ব এবং ভীষণত্ব আবিষ্কার করতে পারলুম না। ওহে বাবু আনন্দ, এই রিভলভার দিয়ে তুমি আরো কতগুলো মানুষকে জমের বাড়ি পাঠিয়ে দিয়েছো? হ্যাঁ, আমি কাউকে জমের বাড়ি পাঠিয়ে দিইনি। বেশ, সেটা না হয় কাল বোঝা যাবে। আজ রাত হয়ে গিয়েছে। দেখেছো মানিক, আমার প্ল্যান বা পরিকল্পনা সফল হয়েছে। এই নেংটি ইঁদুরটাকে ধরতে গিয়ে আর রক্তপাত করতে হলো না। ওদিকে উৎকল পুলিশ আর সুন্দরবাবু আমাদের শুভের জন্য দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছেন। তুমি 3 বার বন্দুক ছুঁড়ে সংকেত ধ্বনি করো, এখনই সবাই আত্মপ্রকাশ করবেন। আমি বন্দুকের ঘোড়া টিপল। 1 বার, 2 বার, 3 বার। গুরুম 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 আওয়াজে রাতের আকাশ ধ্বনিত ও প্রতিধ্বনিত হয়ে উঠল। তারপরেই দূরে একটা আওয়াজ শোনা গেল, জিপ গাড়ির বেগে ছুটে আসার শব্দ। গাড়িখানা চোখের আড়ালে গিয়ে এতক্ষণ এই সংকেত ধ্বনির জন্যই অপেক্ষা করছিল। বলা বাহুল্য, এই সবই জয়ন্তের নির্দেশ। পরে পরে যা ঘটবে আগে থাকতেই সে আন্দাজ করে রেখেছিল। কিছুমাত্র রক্তপাত হলো না। ম্যাগনাম রিভলভার তার মারাত্মক ধমক দেওয়ার সুযোগ থেকে একেবারেই বঞ্চিত হল এবং অপরাধী পড়ল পুলিশের গড়া লৌহ বলায়। পরদিনের সকালবেলা পুরুষোত্তম পান্থনিবাসের মালিক থানার ভিতরে প্রবেশ করে ঘরের কোণে মেঝের উপরে উপবিষ্ট হাত করা পড়া আসামির উপরে দৃষ্টি বুলিয়ে দ্বিধাজড়িত কণ্ঠে বললেন, এই লোকটিকে দেখতে অনেকটা আনন্দবাবুর মতো বটে, কিন্তু আনন্দবাবুর গোঁফ আর মাথার চুল ছিল পাকা। আসামির গোপ আর চুল পাকা হলেই একে হুবহু আনন্দবাবুর মতো দেখতে হবে? তাই তো মনে হচ্ছে। জয়ন্ত এগিয়ে এক টান মেরে আসামিকে দাঁড় করিয়ে দিয়ে বলল, ওহে বাবু, একবার পাশের ঘরে চলো তো। জয়ন্তের পিছনে পিছনে আসামি পাশের ঘরে গেল একান্ত অনিচ্ছা সত্ত্বেও। কিছুক্ষণ পরে তারা আবার যখন ফিরে এলো, তখন আসামির গোঁফ ও মাথার চুল রীতিমতো পাকা। বিস্ময়ে পান্থনিবাসের কর্তা বললেন, এ কি ব্যাপার? ব্যাপার কিছুই নয়, জিঙ্ক অক্সাইড অয়েন্টমেন্টের মহিমা। তাহলে আপনি গোড়া থেকে এই সন্দেহ করেছিলেন? হ্যাঁ মশাই, প্রায় তাই। আপনাদেরও সন্দেহ করা উচিত ছিল। নুলিয়াদের কাছে, পান্থনিবাসের লোকজনদের কাছে আসামির অকারণে গায়ে পড়ে বারবার হাত দিয়ে নিজের গোঁফ আর চুল দেখিয়ে নিজেকে বুড়ো বলে জাহির করবার চেষ্টায় ছিল। অথচ সবাই বলেছে যে তার মুখখানা বুড়োর মতো দেখতে নয়। এইসব শুনেই আমার সন্দেহ জাগ্রত হয়। ইন্সপেক্টর একটা সুটকেস খুলে বললেন, আনন্দের এই সুটকেসের ভেতরে অন্যান্য বাজে খুচরো জিনিসের সঙ্গে এই কালো রঙের পাঞ্জাবি আর পাজামা পাওয়া গিয়েছে। জয়ন্ত সে দুটো পরীক্ষা করে বলল, পাঞ্জাবি আর পাজামা দেখছি জলে কাচা হয়েছে। জামা কাপড় ময়লা হলেই কাচতে হয়। তা কিরকম জলে কেচেছ? ঠান্ডা না গরম? গরম জলে। হা হা করে হেসে উঠল জয়ন্ত। বললে, ওরে নির্বোধ, তুই কি জানিস না যে গরম জলে রক্তের ছোপ ভালো করে নিশ্চিহ্ন হয় না? এখন বল, তোর জামায় আর পাজামায় এসব অস্পষ্ট দাগ কিসের? রক্তের? আনন্দ জোর গলায় প্রতিবাদ করে বলে উঠল,
ওসব রক্তের দাগ নয়। উত্তম, পুলিশের পরীক্ষাগারে এই দুটো জিনিস পাঠিয়ে দিলে অচিরেই জানা যাবে যে এগুলো আদৌ মানুষের রক্তের দাগ কিনা, আর তা কোন টাইপের রক্ত। মহেন্দ্রবাবুর রক্তের টাইপের সাথে তার মিল আছে কিনা। আনন্দ আর কথা বলল না, ঘাড় হেঁট করে চুপচাপ বসে পড়ল মেঝেতে। জয়ন্ত বলল, ইন্সপেক্টর মশাই, আরেকটা কথা, সমুদ্র তীরের পায়ের চিহ্নের ছাঁচের সঙ্গে আনন্দের জুতো মিলিয়ে দেখেছেন কি? দেখেছি, হুবহু মিলে গেছে। জয়ন্ত আনন্দের দিকে তাকিয়ে বলল, বৎস আনন্দ, একটি চলতি গানের ভাষায় এইবার তোমাকে প্রশ্ন করা যেতে পারে, কোনটি তোমার আসল নাম শুধাই তোমারে, আনন্দ না মোহিতলাল? আমার নাম আনন্দ গোপাল মিত্র। তুমি হচ্ছ মোহিতলাল। তুমি হচ্ছ নিহত মহেন্দ্রবাবুর বাড়ির একদা বিতাড়িত ভাগিনে। আমার বিশ্বাস তোমাকে শনাক্ত করবার জন্য লোকের কোনো অভাব হবে না। আচ্ছা, সুন্দরবাবু কোথায়? তিনি গোসা করে বাসায় ফিরে গেছেন। যাওয়ার সময় বলে গেছেন পরের মামলায় ঝামেলা পোয়াবার আগ্রহ তার নেই, তিনি স্রেফ বেড়াতে আর হাওয়া খেতে এখানে এসেছেন। ইন্সপেক্টর তারপর জয়ন্তর কাছে এগিয়ে এসে গদগদ হয়ে বললেন, মশাই, আশ্চর্য আপনার ক্ষমতা! এত তাড়াতাড়ি মামলার কিনারা! অবিশ্বাস্য ব্যাপার আর অবাক কাণ্ড। কিছু না কিছু না, অপরাধের সঙ্গে সঙ্গে তদন্তে নিযুক্ত হওয়ার অনেক সুবিধা। তারপর প্রথমেই আমাদের পথ নির্দেশ করেছে বালুকা বিতানে লেখা পদচিহ্নের উপাখ্যান। এসো মানিক, এখনো আমাদের প্রভাতী বায়ু সেবনের যথেষ্ট সময় আছে। নমস্কার মশাই, নমস্কার। শেষ হলো আজকের গল্প প্রভাত রক্তমাখা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করুন শুধু গল্পের জন্যকে। আপনাদের জানিয়ে রাখি, আমাদের আরও একটি নতুন চ্যানেল রয়েছে, রোমাঞ্চগাথা। চ্যানেলের লিংক ডেসক্রিপশনে পাবেন। শুনতে থাকুন শুধু গল্পের জন্য। নমস্কার, শুভরাত্রি।